আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্কুল অফ এক্সেলেন্সের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তোমাদের যে অষ্টম অধ্যায় রয়েছে মজুত পণ্যের হিসাব রক্ষণ, এই অধ্যায়টা নিয়ে তোমরা অনেকেই ভয় পাও। জাবেদাগুলো একটু কঠিন লাগে এবং একটু অন্যরকম লাগে, যেহেতু দুইটা পদ্ধতি আছে আমাদের জাবেদার মজুত পণ্য বিষয়ে। একটা হচ্ছে কালান্তিক পদ্ধতি, একটা হচ্ছে অবিরত মজুত পদ্ধতি। তো আজকের ক্লাসে মূলত আমরা এই মজুত পণ্যের হিসাব রক্ষণ সংক্রান্ত যাবতীয় বিষয়, দুই টাইপের জাবেদায় কোন ধরনের হিসাব আসে এবং কোন ধরনের হিসাব আসে না, এগুলো সম্পর্কে জানবো। পাশাপাশি তোমাদের ফিফো, লিফো এবং ভারযুক্ত গড় পদ্ধতি সম্পর্কে জানবো এবং আমরা এই অধ্যায় সংক্রান্ত তোমাদের বেসিক ক্লিয়ার করব, সিকিউ করাবো, এমসিকিউ করাবো আজকের ক্লাসের মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেরি না করে আমরা আমাদের ক্লাসে চলে যাই। দেখো, মজুত সংক্রান্ত হিসাব নিকাশের ক্ষেত্রে আমাদের পণ্যের যে বিষয়টা রয়েছে, পণ্যের ক্ষেত্রে আমরা দুইটা পদ্ধতি দেখি। তো প্রথমে কি বলছে আধুনিক হিসাব বিজ্ঞানে পণ্য সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য দুইটি পদ্ধতি রয়েছে। কয়টি পদ্ধতি রয়েছে? দুইটি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে অবিরত বা নিত্য পদ্ধতি, আর একটা হচ্ছে কালীন মজুত পদ্ধতি। একটাকে কি বলা হচ্ছে? অবিরত বা নিত্য পদ্ধতি। এখন এই অবিরত পদ্ধতির আরেক নাম হচ্ছে নিত্য পদ্ধতি, এবং আমরা যদি ইংরেজিতে বলি তাহলে সেটাকে আমরা বলতে পারি পারপেচুয়াল মেথড, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বা মেথড। তাহলে এই তিনটা নামই কিন্তু একই। এখানে কি করা হয় দেখো, অবিরত মজুত পদ্ধতিতে ক্রয় সংক্রান্ত বিষয়সমূহ ক্রয়, আন্তঃপরিবহন, ক্রয় ফেরত এবং ক্রয় বার্তা মজুত পণ্য হিসেবে ডেবিট বা ক্রেডিট করা হয়, এবং প্রতিবার বিক্রয়ের সময় বিক্রয় মূল্যের জন্য দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট, এটা তো আমরা সবাই জানি। পাশাপাশি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট এবং মজুত পণ্য ক্রেডিট করা হয়। এই পদ্ধতির জটিল হওয়ায় কম ব্যবহৃত হয়। এখন দেখো, অবিরত বা নিত্য মজুত পদ্ধতি এইখানে অনেক জটিল করে বলা আছে। আমি তোমাদেরকে সহজ ভাষায় বলি, বইতে আরও জটিল করে বলা আছে। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে একেবারে সহজ বলে দিই। অবিরত পদ্ধতিতে প্রত্যেকবার পণ্য ক্রয়ের সময় এবং বিক্রয়ের সময় মজুত পণ্য নামে একটা অতিরিক্ত হিসাব আসে। এটা আমরা যখন পণ্য ক্রয় করি তখন মজুত পণ্যটাকে ডেবিট করি, যখন বিক্রয় করি তখন মজুত পণ্য হিসাবটাকে আমরা কি করি? ক্রেডিট করে দিই। এটাই হচ্ছে অবিরত মজুত পদ্ধতির মূল কথা। এখন দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে কালীন পদ্ধতি। কালীন পদ্ধতি হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যে পদ্ধতিটা করে এসে অভ্যস্ত, যেখানে মজুত পণ্য হচ্ছে প্রত্যেকটা ক্রয় বিক্রয় লেনদেনের সাথে যোগ বিয়োগ করা হয় না বা ডেবিট ক্রেডিট করা হয় না, বরং আমরা বছর শেষে সরাসরি গুদাম রক্ষক বা গোডাউনে যে যে ফিজিক্যাল কাউন্ট বা সরাসরি গুণে দেখি যে কতগুলো পণ্য আছে এবং আমার হিসাবের বইতে কয়টা আছে সেটা খেতে মিলাই দেখি, এবং গড় মিল পাইলে সেটা আমরা ক্রেডিট করি। এটা হচ্ছে আমাদের মজুত পণ্য নির্ণয়ের আরেকটা পদ্ধতি, যেটাকে আমরা কালান্তিক পদ্ধতি, কালীন পদ্ধতি। কালীনের আরেক নাম কি? কালান্তিক। কালান্তিক মানে কি? কালের অন্তে। কালান্তিক মানে কি? কালের অন্তে। কাল মানে হিসাবকাল, হিসাবকালের অন্তে মানে হিসাবকালের শেষে, অন্ত মানে আবার শেষ। তো হিসাবকালের শেষে হচ্ছে আমাদের পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম নামেও সেটাকে চিনতে পারি। তাহলে এখানে দেখো ব্যাখ্যায় কি লেখা আছে, কালীন মজুত পদ্ধতিতে সারা বছর হিসাবকাল যাবৎ মজুত পণ্যের বিস্তারিত রেকর্ড সংরক্ষণ করা হয় না। এই পদ্ধতিতে পণ্য সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার ক্ষেত্রে ক্রয়, আন্তঃপরিবহন, ক্রয় ফেরত, ক্রয় বার্তার জন্য পৃথক হিসাব সংরক্ষণ করা হয়। এক্ষেত্রে হিসাবকাল শেষে দৃশ্যমান মজুদ হিসাব করে, দৃশ্যমান মানে আমরা গণনা করে যা পাই সেটা সমাপনী মজুত পণ্যের মূল্য এবং বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হয়, অর্থাৎ গণনা করে করা হয় হিসাবকালের শেষে কালান্তিক পদ্ধতিতে। এরপরে দেখো, আমরা অবিরত এবং কালান্তিক পদ্ধতি তো ব্যাখ্যা জানলাম, কিভাবে হয় তোমাদেরকে বোঝালাম। এখন দুইটা পদ্ধতিতে আমরা কিভাবে জাবেদা করি। দেখো, অবিরত পদ্ধতিতে কি হয় আর আমাদের কালান্তিক পদ্ধতিতে কি হয়। তোমরা সবসময় সচরাচর এই কালান্তিক পদ্ধতিতে করে অভ্যস্ত। তো ধারে ধরো পণ্য ক্রয় করা হলো, তাহলে আমরা স্বাভাবিকভাবে কি লিখি? ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। কিন্তু এই যে অবিরত পদ্ধতিতে আসলে তোমাদের কি করতে হবে? ক্রয় ডেবিট, প্রদেয়ত ক্রেডিট। এটা তোমরা কি লিখবা? এখানে ক্রয় লেখা যাবে না, ক্রয়ের পরিবর্তে লিখতে হবে মজুত পণ্য ডেবিট এবং প্রদেয় বা পাওনাদার ক্রেডিট। তাহলে আমরা অবিরত পদ্ধতিতে ক্রয় হিসাব নামে কোনো হিসাব আমরা আনি না। তাহলে ক্রয় যেহেতু আনি না, ক্রয় ফেরত আনার প্রয়োজন নেই, আমরা মজুত পণ্য আনি। তাহলে অবিরত পদ্ধতিতে ক্রয়ের পরিবর্তে কোন হিসাবটা আসে? মজুত পণ্য আসে। ওকে, এবার দুই নাম্বার যেটা আছে দেখো, নগদে পণ্য ক্রয় করা হলো। তাহলে নগদে পণ্য ক্রয় করা হলে তুমি কালান্তিক পদ্ধতিতে কি করতা? ক্রয় আর নগদান। কিন্তু অবিরত মজুত বলতেছে যে ক্রয় নামে কোনো হিসাব আসবে না। তাহলে ক্রয়ের পরিবর্তে কি আসবে? মজুত পণ্য আসবে। মজুত পণ্য আসবে এবং নগদানের জায়গায় নগদান ঠিক থাকবে। তাহলে এই যে মজুত পণ্য ক্রয়ের ক্ষেত্রে পার্থক্য সৃষ্টি করে। এরপরে দেখো, তিন নাম্বার দেখো, কৃত পণ্যের জন্য পরিবহন বাবদ পণ্য 2000 টাকা। তাহলে আমরা পণ্য পরিবহনের জন্য বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি লিখি? আন্তঃপরিবহন লিখি। সেটা আমাদের কালান্তিক পদ্ধতি। দেখো, অন্তঃপরিবহন ডেবিট, নগদ ক্রেডিট। কিন্তু এইখানে তুমি অন্তঃপরিবহন, ক্রয় পরিবহন নামে কোনো হিসাব পাবা না। অবিরত মজুত পদ্ধতিতে ক্রয় বা আন্তঃপরিবহন নামে কোনো হিসাব আনা হয় না। তার পরিবর্তে কি আনি আমরা? মজুত পণ্য ডেবিট, নগদান ক্রেডিট। ওকে, চারে আসো, ধারেকৃত পণ্য ফেরত দেওয়া হলো। ধারে পণ্য ফেরত দিলে, তাহলে আমি যদি ক্রয় নামে কোনো হিসাবভুক্ত না করতে পারি, তাহলে আমার ক্রয় ফেরতও মজুত অবিরত পদ্ধতিতে আসবে না। ক্রয় ফেরতও আসবে না, ক্রয় আসবে না, ক্রয় ফেরত আসবে না, আন্তঃপরিবহন আসবে না,
ক্রয় ফেরত আসবে না, এগুলো কি আসবে না, আসবে না। তাহলে এটার পরিবর্তে কি আসবে, মজুদ পণ্য। তাহলে আমরা দেখি ধারেকৃত পণ্য ফেরত দেওয়া হলো, তাহলে স্বাভাবিকভাবে আমরা কি লিখতাম, আমরা লিখতাম পাওনাদার হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, এটা লিখতাম। এখন যেহেতু অবিরত পদ্ধতিতে ক্রয় নামক কোনো হিসাব হয় না, ক্রয় ফেরত নামক হিসাব হয় না, বরং ক্রয় এবং ক্রয় ফেরতের পরিবর্তে মজুদ পণ্য আসে, তাহলে অবিরততে আমরা এই ক্রয় ফেরত নামে কোনো কিছু রাখতে পারবো না। পাওনাদার ঠিকই থাকবে ডেবিটে, বরং ক্রয় ফেরতের পরিবর্তে আমরা মজুদ পণ্যটাকে ক্রেডিট করব, যেহেতু আমাদের পণ্যটা আমাদের হাত থেকে চলে যাচ্ছে ক্রয় ফেরতের ফলে। এরপরে দেখো 5 নম্বরে আসলে দেখা যাচ্ছে ধারে ক্রয়ের মাধ্যমে সৃষ্ট 10,000 টাকার পাওনাদারকে 5% বাট্টায় সম্পূর্ণ পরিশোধ করা হলো। তাহলে এইটা আমরা স্বাভাবিকভাবে কি লিখতাম, কালান্তিক পদ্ধতিতে কি লিখতাম, যেহেতু আমরা পাওনাদারকে প্রদান করেছি, তাহলে ওই পাওনাদার বা প্রদেয় হিসাবটা ডেবিট হয়ে যেত 10,000 টাকা। নগদে আমরা সম্পূর্ণ টাকা কিন্তু প্রদান করিনি, এর উপর আমরা 5% বাট্টা পেয়েছি, তাহলে 10,000 টাকার 5% হয় 500 টাকা। তাহলে আমরা নগদে মূলত প্রদান করেছি 9,500 টাকা। এবং ক্রয় বাট্টা হচ্ছে আমাদের একটা নগদ বাট্টা, সেইটা আমরা ক্রেডিট করেছি এবং এটা আমাদের এক প্রকার আয়, ক্রেডিট 500 টাকা। যেহেতু আমাদের অবিরত পদ্ধতিতে ক্রয় সংক্রান্ত কোনো ব্যাপার নেই, তাহলে এই ক্রয় বাট্টাটা আমরা আনতে পারবো না, তাহলে ক্রয়টা বাদ দিয়ে এটার পরিবর্তে আমরা অবিরততে মজুদ পণ্য ক্রেডিট করব। তাহলে দেখো একইভাবে এখানে পাওনাদার ডেবিট 10,000, নগদ ক্রেডিট 9,500, এবং যেহেতু এখানে ক্রয় ফেরত বা ক্রয় বাট্টা বা হচ্ছে ক্রয় নামক কোনো কিছু আসে না, তাহলে আমরা এখানে মজুদ পণ্যটা ক্রেডিট করব। আশা করি বুঝতে পেরেছো। তারপর 6-এ যাই, ধারে পণ্য বিক্রয় করা হলো। তাহলে ধারে পণ্য বিক্রয় করলে কি হয়, এখানে দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট। এইখানে আমাদের অবিরত পদ্ধতিতে এসে তোমাদের এই দেনাদার এবং বিক্রয় এই দুইটাই রেখে দিতে হবে। এই দুইটাই দেখো এখানে রেখে দিচ্ছি আমরা, দেনাদার ডেবিট এবং বিক্রয় ক্রেডিট। পাশাপাশি আরও দুইটা পক্ষ আসবে, যার একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় 18,000 টাকা। পাশাপাশি আমরা যেহেতু বিক্রয়ের মাধ্যমে আমাদের মজুদ পণ্য চলে যাচ্ছে, আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, যাকে বিক্রি করছি তাকে আমাদের পণ্য দিয়ে দিচ্ছি, তাহলে এই পণ্যটা ক্রেডিট হবে 18,000 টাকা, এবং এই পণ্যের ব্যয় ছিল আমাদের 18,000 টাকা, এটা আমাদের ডেবিট করতে হবে। তাহলে বিক্রয়ের ক্ষেত্রে ডাবল জাবেদা করতে হয় অবিরত মজুদ পদ্ধতিতে। সেটা কি, আমরা যে স্বাভাবিক জাবেদাটা করি সেটা তো দিবই, পাশাপাশি অতিরিক্ত এই জাবেদাটা আনবো। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, মজুদ পণ্য ক্রেডিট। এরপরে 7-এ আসো, 5,000 টাকার ধারে বিক্রিত পণ্য ফেরত আসি। তাহলে ধারে পণ্য যদি ফেরত আসে, তাহলে আমরা কি করি, ধারে পণ্য ফেরত আসলে আমাদের যে আন্ত ফেরত আসে, সেটা আন্ত বা বিক্রয় ফেরত, সেটাকে আমরা কি করি, ডেবিট করি এবং দেনাদারটাকে ক্রেডিট করে দিই। তাহলে মজুদ পণ্যের ক্ষেত্রে কি, আমাদের অবিরত পদ্ধতিতে কি হয়, এই লেনদেনটা থাকবে, এই লেনদেনটা আমরা হুবহু এখানে ট্রান্সফার করব, বিক্রয় ফেরত ডেবিট 5,000 এবং দেনাদার ক্রেডিট। এবং যেহেতু বিক্রয় সংক্রান্ত বা বিক্রয় ফেরত সংক্রান্ত অতিরিক্ত আরেকটা জাবেদা আমাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে আমাদের কাছে যেহেতু পণ্য ফেরত আসলো, তাহলে পণ্য আমরা ফেরত পেলাম, সেই মজুদ পণ্যটাকে আমরা ডেবিট করব, পাশাপাশি বিক্রিত পণ্যের ব্যয় নামক খরচ আমাদের হ্রাস পেলো, এইটা ক্রেডিট করব। এরপরে 8-এ আসো, ধারে বিক্রয়ের মাধ্যমে সৃষ্ট 25,000 টাকার দেনাদারের নিকট হতে 1% বাট্টায় সম্পূর্ণ মূল্য পাওয়া গেল। তাহলে আমরা নগদে পেয়েছি হচ্ছে 99% টাকা 25,000-এর, যেটা হচ্ছে 24,750। বিক্রয় বাট্টা বা প্রদত্ত বাট্টা সেটা হচ্ছে আমাদের 250 টাকা, এই 25,000-এর 1%, এবং আমাদের দেনাদার 25,000 টাকা হ্রাস পেল। এখন আমাদের যেহেতু 8 নম্বরের ক্ষেত্রে দেখো এই যে বিক্রয় নামক ব্যাপারটা যেহেতু রয়েছে, তাহলে এই তিনটা জিনিস কি হুবহু এখানে চলে আসবে। এই তিনটা জিনিস কি হবে, হুবহু এখানে চলে আসবে, যেহেতু এখানে পণ্য বা মজুদ পণ্য ক্রয় বা বিক্রয় নাই, তাহলে আমাদের এই পুরাটাই কিন্তু হুবহু এখানে থাকবে। তাহলে দুইটা ক্ষেত্রেই একই, যদি পণ্য যেত, ক্রয় করলে পণ্য আমাদের কাছে আসে, বিক্রয় করলে পণ্য চলে যায়। ক্রয় ফেরত হলে কি হয়, আমাদের কাছে আমরা পণ্য ফেরত দিয়ে দিই, এবং বিক্রয় ফেরত হলে কি হয় বা আন্ত ফেরত হলে আমরা কি করি, ক্রেতার কাছ থেকে পণ্য ফেরত পাই। তাহলে ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এই বিষয়গুলো বুঝছো। এই বিষয়গুলোর ক্ষেত্রে কালান্তিক পদ্ধতির সাথে অবিরত পদ্ধতির পার্থক্য হচ্ছে, পণ্যের যদি আগমন ঘটে আমার কাছে, তাহলে আমার মজুদ পণ্য ডেবিট করতে হবে, পণ্য যদি আমাদের কাছ থেকে চলে যায়, তাহলে মজুদ পণ্য ক্রেডিট করতে হবে, এতটুকুই পার্থক্য। এখানে পণ্য সংক্রান্ত কোনো বিষয় নেই, হুবহু সেম থাকবে। এরপরে দেখো 9 বলছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন। দেখো এটার ক্ষেত্রে কিন্তু পণ্য জড়িত, তাহলে আমরা কি লিখি, উত্তোলন আর ক্রয়। যেহেতু অবিরত পদ্ধতিতে ক্রয় নামক কোনো বিষয় নেই, তাহলে আমরা কি করব, এখানে মজুদ পণ্যটা ক্রেডিট করে দেব। কি করব, মজুদ পণ্যটা ক্রেডিট করে দেব। এবার দেখো বিনামূল্যে পণ্য বিতরণ, তাহলে বিজ্ঞাপন আর ক্রয়, যেহেতু অবিরত পদ্ধতিতে ক্রয় নামক কোনো কিছু নেই, তাহলে এখানে আমরা ক্রয়ের ক্রেডিটটাকে কি করব, মজুদ পণ্য নামে ক্রেডিট করব, বাকিটা ঠিক থাকবে। তাহলে এই ছিল আমাদের অবিরত এবং নিত্য পদ্ধতিতে যে জাবেদা রয়েছে সেটার পার্থক্য। আশা করি দুইটা পাশাপাশি রেখে বুঝিয়েছি, কোনো ধরনের কনফিউশন আর ক্রিয়েট হওয়ার কথা না।
আমাদের বিক্রয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে আর একটা এক্সট্রা জাবেদা আসবে। ক্রয়ের ক্ষেত্রে মনে রাখবে ক্রয় নামক কোনো হিসাব আসে না, ক্রয় ফেরত নামক আসে না, ক্রয় পরিবহন বা হচ্ছে আন্তঃপরিবহন নামক কোনো কিছু আসে না। এটার পরিবর্তে আমাদেরকে মজুদ পণ্যকে ডেবিট করতে হয় বা ক্রেডিট করতে হয়। এই হচ্ছে আমাদের কালান্তিক এবং অবিরত মজুদ পদ্ধতির পার্থক্য, জাবেদার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে দেখো পরিবহনাধীন পণ্য। আমাদের যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটা জটিল বিষয় হচ্ছে পণ্যের পরিবহন। তো ধরো তুমি একজনের কাছ থেকে পণ্য কিনছো, তো যে বিক্রেতা আছে সে তোমার পণ্যটা গাড়িতে উঠায় দিছে। এখন ওই গাড়ির পণ্য কার? ওই গাড়ির পণ্য কি যতক্ষণ রাস্তায় আছে ততক্ষণ কি ওটা আমাদের হিসাবে আসবে, মানে সমাপনী মজুদের মধ্যে আসবে, নাকি ওই যে বিক্রেতা তার থাকবে ওইটা? তো এইটার জন্য আমাদের এই যে পণ্য পরিবহনাধীন পণ্য নিয়ে একটা বিষয় রয়েছে, সেটাকে আমরা এফওবি বলি। আমদানি রপ্তানি এবং দূরবর্তী স্থানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতার নিকট হতে ক্রেতার নিকট পণ্য পৌঁছাতে বেশ কয়েকদিন সময় লাগে। এক্ষেত্রে পরিবহন খরচ নির্বাহ এবং পরিবহনাধীন পণ্যের মালিকানা ও ঝুঁকি নির্ধারণের জন্য এফওবি শিপিং পয়েন্ট এবং এফওবি ডেস্টিনেশন পয়েন্ট ব্যবহার করা হয়। এফওবি শিপিং পয়েন্ট এবং কি এফওবি ডেস্টিনেশন পয়েন্ট নামক দুইটা বিষয় আমরা ব্যবহার করি। এটা কিসের জন্য? মালিকানা নির্ধারণ করা এবং পণ্যের পরিবহন খরচ কে দেবে এইটার জন্য। তো বলছে এই শর্ত ব্যবহৃত হয়। এফওবি এর পূর্ণরূপ হলো ফ্রি অন বোর্ড। এফওবি এর পূর্ণরূপ কি? ফ্রি অন বোর্ড। অবশ্যই মুখস্থ করবা, এফওবি এর পূর্ণরূপ হচ্ছে ফ্রি অন বোর্ড। এখন এফওবি শিপিং পয়েন্ট এবং ডেস্টিনেশন পয়েন্টের আমাদের পার্থক্য জানতে হবে, কোনটা থাকলে কি হয়। দেখো এফওবি শিপিং পয়েন্ট বলতেছে শিপিং পয়েন্ট, এফওবি শিপিং পয়েন্ট বলতেছে বিক্রেতা, ধরো এইখানে ধরো থাকে বিক্রেতা, এখানে থাকে বিক্রেতা, আর এইখানে ধরো ক্রেতা, মাঝখানের এইটুকু ধরো আমাদের রাস্তা। ওকে, তো এইখানে ধরো আমরা যার কাছে পণ্য, ধরো কুরিয়ার সার্ভিস, এখানে হচ্ছে যারা পণ্য পরিবহন করে, এখানে হচ্ছে পরিবহনকারীরা হচ্ছে এই পর্যন্ত নিয়ে পৌঁছায় দিবে। আচ্ছা, তাহলে দেখো যদি শিপিং পয়েন্ট থাকে তাহলে বিক্রেতা এইখানে পণ্যের মালিকানা হস্তান্তর করবে যদি শিপিং পয়েন্ট থাকে। শিপিং পয়েন্ট মানে কি? এইখানে শিপিং পয়েন্ট, এটা হচ্ছে আমাদের শিপিং পয়েন্ট। তাহলে শিপিং পয়েন্ট মানে কি? এফওবি শিপিং পয়েন্ট মানে যে বিক্রেতা আছে সে কি করবে, এই যে পরিবহন সংস্থা আছে তার কাছে এইখানে পণ্যটা হস্তান্তর করবে এবং তার দায়িত্ব শেষ। তার দায়িত্ব কি? শেষ। তাহলে এই পরিবহনের কাছে যখন পণ্য দিল তখন এই পণ্যটা হয়ে গেল ক্রেতা। এই পণ্যটা কার? এখানে যে পণ্যগুলো থাকবে, এখানে যে পণ্যগুলো দেয়া হলো, এগুলো সব হচ্ছে এই ক্রেতার। ওকে, এইবার যদি ডেস্টিনেশন পয়েন্ট থাকে তাহলে বিক্রেতা, ডেস্টিনেশন পয়েন্ট হচ্ছে এইটা, ক্রেতার কাছে পৌঁছানো পর্যন্ত এই পয়েন্টটাকে আমরা বলি ডেস্টিনেশন পয়েন্ট। এই পয়েন্টটাকে কি বলি আমরা? ডেস্টিনেশন পয়েন্ট। এটাকে আমরা বলি ডেস্টিনেশন পয়েন্ট। এখন এই ডেস্টিনেশন পয়েন্ট মানে ক্রেতার কাছে পৌঁছানো পর্যন্ত যদি এফওবি শিপিং পয়েন্ট থাকে তাহলে এই বিক্রেতার দায়িত্ব হবে এই পণ্যগুলো এই পর্যন্ত পৌঁছায় দেওয়া বিক্রেতার দায়িত্ব হবে, এবং এই রাস্তার পণ্য পুরোটাই বিক্রেতার মালিকানাধীন। অর্থাৎ রাস্তায় নষ্ট হইলে সেটা বিক্রেতা বহন করবে, পরিবহন খরচ বিক্রেতা বহন করবে ক্রেতার কাছে পৌঁছানোর পর্যন্ত। যদি শিপিং পয়েন্ট থাকে তাহলে এইখানেই বিক্রেতার দায়িত্ব শেষ। ক্রেতা কি করবে? তার এই রাস্তার পণ্য পুরোটাই ক্রেতার। যদি রাস্তায় কোনো ক্ষতিগ্রস্ত হয় ক্রেতার ক্ষতি হবে, এই পরিবহনের যে খরচ সেটাও ক্রেতা বহন করবে। এই কথাগুলো এখানে বলা আছে। বলছে যে পণ্যের মালিকানা বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট তখনই হস্তান্তর হয় যখন পরিবহন সংস্থার নিকট পণ্য বুঝিয়ে দেওয়া হয়। যে তারিখে বিক্রেতা কর্তৃক পরিবহন সংস্থার নিকট পণ্য হস্তান্তর করা হয় সেই তারিখে ক্রেতা ও বিক্রেতা ক্রয় হিসাব লিপিবদ্ধ করে। পরিবহন খরচ ও বীমা খরচ কে বহন করে? ক্রেতা বহন করে, কারণ এই শিপিং পয়েন্ট থেকে এই পর্যন্ত সব দায়িত্ব ক্রেতার। এটা হচ্ছে পরিবহনাধীন পণ্যের মালিক থাকে ক্রেতা, তাই হিসাবকাল শেষে পরিবহনাধীন পণ্য ক্রেতার সমাপনী মজুদের অন্তর্ভুক্ত হয়। এফওবি ডেস্টিনেশন হলে কি হবে? এই পর্যন্ত পৌঁছানো পর্যন্ত দায়িত্ব বিক্রেতার। তাহলে পরিবহন সংস্থা কর্তৃক ক্রেতার নিকট পণ্য পৌঁছানোর সময় পণ্যের মালিকানা বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট হস্তান্তরিত হয়। অর্থাৎ এই পর্যন্ত পৌঁছানোর পর তারপর হচ্ছে ক্রয় বিক্রয় সম্পন্ন হয়। যে তারিখে পরিবহন সংস্থা কর্তৃক ক্রেতার নিকট পণ্য পৌঁছানো হয় সেই তারিখে ক্রেতা ও বিক্রেতা লিপিবদ্ধ করে। পরিবহন খরচ ও বীমা খরচ বিক্রেতা বহন করে। পরিবহনাধীন পণ্যের মালিক থাকে বিক্রেতা, তাই হিসাবকাল শেষে পরিবহনাধীন পণ্য বিক্রেতা সমাপনী মজুদের অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ ধরো পণ্য রাস্তায় রয়েছে, বিক্রি করে দিয়েছি পণ্য রাস্তায়, তারপরে ওই সমাপনী মজুদ কার? বিক্রেতার। ওকে, তো এই ছিল এফওবি শিপিং পয়েন্ট এবং ডেস্টিনেশন পয়েন্টের পার্থক্য। এরপর দেখো মজুদ পণ্যের মূল্য নির্ধারণ। মজুদ পণ্য মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমরা দুইটা পদ্ধতি দেখি। দুইটা পদ্ধতি রয়েছে। সুনির্দিষ্ট শনাক্তকরণ, মজুদ পণ্যের মূল্য নির্ধারণ। মজুদ পণ্যের মূল্য নির্ধারণের দুইটি পদ্ধতি রয়েছে। কয়টা পদ্ধতি? দুইটা পদ্ধতি রয়েছে। একটা সুনির্দিষ্ট শনাক্তকরণ পদ্ধতি আর একটা হচ্ছে ব্যয় নির্বাহ পদ্ধতি। ব্যয় প্রবাহ পদ্ধতি বা ব্যয় নির্বাহ পদ্ধতির
আবার 3টি বিকল্প পদ্ধতি রয়েছে। এই যে ব্যয় প্রবাহ পদ্ধতির কয়টা বিকল্প পদ্ধতি রয়েছে? 3টা, যাদের মধ্যে যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করে মজুত পণ্যের মূল্য ও বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হয়। 3টি বিকল্প পদ্ধতির নাম সবাই জানো তোমরা, যে হচ্ছে আগে আসলে আগে যায় বা ফিফো পদ্ধতি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর এটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট বা লিফো মেথড। এটা হচ্ছে গড় ব্যয় বা ভারযুক্ত গড় পদ্ধতি, অবিরত মজুত পদ্ধতির ক্ষেত্রে চলমান গড়, সরল বা সাধারণ গড় পদ্ধতি সবচেয়ে সহজ তবে গ্রহণযোগ্য নয়। আর একটা পদ্ধতিকে আমরা কি বলি? ভারযুক্ত গড় পদ্ধতি। আর অবিরতর ক্ষেত্রে এই ভারযুক্ত গড় পদ্ধতিকে আমরা বলি চলমান গড়। আর একটা রয়েছে সরল গড় পদ্ধতি। তো গড়ের মধ্যে হচ্ছে সরল গড় পদ্ধতিটা সহজ তবে গ্রহণযোগ্য নয়, তাহলে সরল গড় পদ্ধতি নামে আমরা কোনো কিছু রাখবো না, সরল গড় নামক আমরা কোনো কিছু রাখবো না। তাহলে সরল গড় হচ্ছে সবচেয়ে সহজ, কিন্তু সরল গড় পদ্ধতিতে করা যাবে না, আমরা সাধারণত ভারযুক্ত গড় পদ্ধতিতে করব। আর অবিরত কথা থাকলে সেক্ষেত্রে আমরা চলিষ্ণু গড় বা চলমান গড় করব। ওকে, তাহলে সরল গড় নামে কোনো পদ্ধতি গ্রহণযোগ্য নয়। তাহলে গড়ের মধ্যে 3টা আছে, ভারযুক্ত, অবিরতর ক্ষেত্রে চলমান, আর একটা হচ্ছে সরল গড়। সরল গড় রাখা যাবে না, ভারযুক্ত দিয়ে করব, অবিরত যদি উল্লেখ থাকে তাহলে চলমান গড় দিয়ে করতে হবে। তো স্বাভাবিকভাবে আমাদের এই 3টা মেথড থেকে আসে ফিফো, লিফো এবং ভারযুক্ত গড়। এবং আরেকটা বিষয় দেখো, হিসাব বিজ্ঞানের আমেরিকান নীতিমালা বা গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুযায়ী 3টি পদ্ধতির যে কোনোটি ব্যবহার করা যায়। কিন্তু আমাদের যে আইএফআরএস আছে, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, আইএফআরএস ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, তাদের অনুযায়ী হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট বা লিফো মেথড ব্যবহার করা নিষিদ্ধ। তাহলে আইএফআরএস অনুযায়ী কোন মেথড নিষিদ্ধ? লিফো মেথড নিষিদ্ধ। তাহলে আইএফআরএস অনুযায়ী লিফো হচ্ছে নিষিদ্ধ, আর গ্যাপ বলতেছে 3টা পদ্ধতি ব্যবহার করা যাবে। যেহেতু লিফো আইএফআরএস অনুযায়ী নিষিদ্ধ, আমাদের বেশিরভাগ প্রশ্নে ফিফো এবং তোমরা হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি দেখবা। কোনটা দেখবা? ফিফো এবং ভারযুক্ত গড় পদ্ধতি, ফিফো এবং ভারযুক্ত গড় পদ্ধতি। ওকে, আর গ্যাপ অনুযায়ী হচ্ছে আমরা লিফোতেও করতে পারবো। তো আমাদের এই 3টা পদ্ধতি করলেই হয়ে যাবে। লিফোটার উপর একটু কম গুরুত্ব দিও, ফিফো এবং ভারযুক্ত গড় পদ্ধতির উপর বেশি গুরুত্ব দিও। লিফোটা একটু শিখো, কিন্তু হচ্ছে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। ফিফো এবং ভারযুক্ত গড় থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপরে দেখো, মজুত পণ্যের পরিমাণ ও মূল্য কম বেশি দেখানোর প্রভাব। কম বেশি দেখালে কি হয় মূলত দেখো, তো সমাপনী মজুত পণ্য যদি বেশি দেখানো হয় সেক্ষেত্রে কি হয়? সমাপনী মজুত দেখালে সংশ্লিষ্ট হিসাবকালে, যে হিসাবকালে আমরা সমাপনী মজুত দেখাবো সেই হিসাবকালে কি হবে? সমাপনী মজুত আমরা বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দিই। তাহলে এক্ষেত্রে কি হয়? আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কমে যায়, পাশাপাশি মোট লাভ বৃদ্ধি পায়, এবং মোট লাভ বৃদ্ধি পাইলে তো নিট লাভও বৃদ্ধি পাবে। তো বলছে বিক্রিত পণ্যের ব্যয় কম দেখানো হয়, মোট মুনাফা, আয়কর, নিট মুনাফা বেশি দেখানো হয়, সমাপনী মালিকানা সত্ত্ব বেশি দেখানো হয়। লাভ বেশি দেখানো হলে মালিকানা সত্ত্ব বেশি দেখানো হবে। পরবর্তী হিসাবকালে, মানে ধরো 2024 সালে তুমি এই সমাপনী মজুত বেশি দেখাইছো, তাহলে 24 সালে এই ইফেক্টগুলো হবে। যদি 2025 সালে, যেহেতু আমরা বিপরীত দাখিলা দিয়ে পরবর্তী বছরের হিসাবকাল শুরু করি, তাহলে পরবর্তী হিসাবকালে এই জিনিসটা আবার হ্রাস পায়। এই জিনিসটা কি হয়? আবার কমে যায়, উল্টা হয়। বলছে প্রারম্ভিক মজুদ বেশি দেখানো হয়, মোট মুনাফা, আয়কর এবং নিট মুনাফা, যেটা গত বছর বেশি দেখা ফেলেছিলাম সেটা কমে যায়, এবং সমাপনী মালিকানা সত্ত্ব ঠিক দেখানো হয়, সমাপনী মজুদে প্রভাব পড়বে না। আচ্ছা, এবার দেখো, সমাপনী মজুদ যদি কম দেখাই সেক্ষেত্রে কি হয়? বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখানো হয়, মোট মুনাফা, আয়কর এবং নিট মুনাফা কম দেখানো হয়, এবং মালিকানা সত্ত্ব কম দেখানো হয়। আয় কম হলে মালিকানা সত্ত্ব কম হবে, এটা স্বাভাবিক ব্যাপার। পরবর্তী হিসাবকালে এই বিষয়টার উল্টা হবে, প্রারম্ভিক মজুদ কম দেখানো হবে, মোট মুনাফা, আয়কর এবং নিট মুনাফা বেশি দেখানো হবে, সমাপনী মালিকানা সত্ত্ব ঠিক দেখানো হবে, মজুদ পণ্যে কোনো প্রভাব পড়বে না। তাহলে এই যে পরবর্তী হিসাবকালে দেখো উল্টা কাজ হয়, যেহেতু উল্টা দাখিলা বা বিপরীত দাখিলা আমাদেরকে দিতে হয় হিসাব চক্রের শেষে, তো তার কারণে আমাদের 2টা বছর মিলে সব কিছু হচ্ছে কি হয়ে যায়? জিরো হয়ে যায়। কিন্তু প্রথম বছরে আমরা এই যে কম বেশি দেখানোর প্রভাব পড়ে, পরবর্তী হিসাবকালে আবার উল্টা করার কারণে সেগুলো আবার ভ্যানিশ হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের পার্থক্য, সমাপনী মজুদ এবং হচ্ছে সমাপনী মজুদ কম এবং বেশি দেখানোর ক্ষেত্রে কি কি প্রভাব পড়ে, এগুলো এমসিকিউ এর ক্ষেত্রে আসতে পারে। এই জন্য এই ছকটা অত্যন্ত গুরুত্বের সাথে বুঝে বুঝে পড়তে হবে, গুরুত্বের সাথে বুঝে বুঝে পড়তে হবে। এরপরে দেখো, আমাদের যে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন বা মূল্য হ্রাসের ক্ষেত্রে তোমার 2টা এমসিকিউ অনেক সময় বেশি আসে, এবং এই 2টা নিয়ে তোমরা অনেক ঝামেলায় পড়ো, বুঝে উঠতে পারো না, অনেক সময় মুখস্থ করো, কিন্তু মুখস্থ করলে পরীক্ষায় তো ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা তোমাদেরকে বুঝে পড়ানোর জন্য আমি 2টা টাইপ রেখেছি তোমাদের জন্য। একটা টাইপে বলা হচ্ছে যে লিফো বা ফিফো, 2টা পদ্ধতি আমরা দেখব। একটা হচ্ছে মূল্য বৃদ্ধির সময় বা মুদ্রাস্ফীতির সময়। মূল্য বৃদ্ধি বা কি মুদ্রাস্ফীতির সময় দেখো কি হয়। তাহলে মূল্যস্ফীতির সময় কি হয়? প্রথমে দাম কম থাকে, আস্তে আস্তে সময়ের সাথে সাথে দাম বাড়তে থাকে, সময়ের সাথে সাথে দাম বেড়ে যায়। এখন এই যে দাম বেড়ে যায় সেটার একটা এক্সাম্পল দেখো। ফেব্রুয়ারি 1 তারিখে দাম ছিল
টাকা, সেটা ফেব্রুয়ারি 5 তারিখে 8 টাকা হয়েছে, ফেব্রুয়ারি 10 তারিখে 10 টাকা হয়েছে এবং ফেব্রুয়ারি 20 তারিখে এসে সেটার দাম 12 টাকা হয়েছে। তাহলে এইটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা কিসের উদাহরণ? মূল্য বৃদ্ধি বা মুদ্রাস্ফীতির উদাহরণ। এখন বলছে যে সংখ্যা বা পরিমাণ হচ্ছে 10, তাহলে মোট মূল্য কত হয়? দেখো একক প্রতি মূল্য হচ্ছে আমাদের, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য, এটাকে আমরা কি বলতে পারি? প্রারম্ভিক বলতে পারি। প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে আমাদের 5 টাকা হচ্ছে মূল্য, 10 টাকা কিনছি, 50 টাকা, মোট মূল্যগুলো গুণ করে দেওয়া আছে। আমরা হচ্ছে মনে করি ফেব্রুয়ারি মাসে এগুলো সব ক্রয়, এগুলো সব আমাদের ক্রয়, এগুলো সব কি ক্রয়। বলছে মনে করি ফেব্রুয়ারি মাসে 20 একক পণ্য বিক্রয় করা হয়, ফিফো লিফো পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণ করো। তাহলে ফিফো পদ্ধতিতে যদি আমরা 20 একক বিক্রি করতে চাই, তাহলে আমাদের প্রথম দিকের পণ্যগুলো আগে বিক্রি করতে হবে। তাহলে আমরা ফিফো পদ্ধতিতে করি, তাহলে আমাদের 20 একক, তাহলে আমরা এইখান থেকে 10 একক দিব, এইখান থেকে 5 একক দিব এবং এইখান থেকে আমরা 5 একক দিব ফিফো পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? ফিফো পদ্ধতিতে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? ফিফো পদ্ধতিতে 20 একক যদি আমরা বিক্রয় করতে চাই বা ইস্যু করতে চাই, সেক্ষেত্রে কিভাবে নির্ণয় করতে পারি? দেখো ইস্যু যদি করতে চাই তাহলে আমাদের 10 একক গুণ হচ্ছে এটার দাম হচ্ছে 5, তাহলে 50 টাকা। তারপর হচ্ছে এটার দাম হচ্ছে 8, কত একক বিক্রি করবো? 5 একক, এটার দাম 40 টাকা। এরপর দেখো 15 একক, 15 একক তো নিব না, আমরা এখান থেকে 5 একক নিব। 5 একক গুণ মূল্য হচ্ছে 10 টাকা, মূল্য হচ্ছে 10 টাকা, তাহলে 50 টাকা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত আসতেছে? বিক্রিত পণ্যের ব্যয় আসতেছে 140 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় কত আসতেছে? এটা আসতেছে বিক্রিত পণ্যের ব্যয় ফিফো পদ্ধতিতে 140 টাকা। এবং দেখো আমাদের কি বের করতে বলছে? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতেছে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আসতেছে আমাদের 140 টাকা। এখন যদি আমরা লিফো পদ্ধতিতে করি, দেখো লিফো পদ্ধতিতে যদি করি, ফিফোতে পাইলাম আমরা 140, ফিফোতে কত পাইলাম? 140। এখন লিফো মেথডে যদি করতে চাই, লিফোতে করতে গেলে আমাকে কি করতে হবে? লাস্টের দিক থেকে বিক্রি করতে হবে। তাহলে আমরা বিক্রি করব হচ্ছে 20 একক, তাহলে এই 5 একক এবং এই 15 একক, এই দুইটা মিলে আমরা লিফোতে 20 একক দিয়ে দিব। তাহলে এক্ষেত্রে বিক্রিত পণ্যের ব্যয়টা কত আসে? দেখো 5 একক গুণ 12, 5 গুণ 12, তাহলে কত আসে? 60 টাকা। এবং 15 গুণ হচ্ছে আমাদের 10 একক, 15 গুণ কত? 15 গুণ হচ্ছে আমাদের 10 একক, তাহলে এখানে আসছে 150 টাকা। তাহলে এর মাধ্যমে আমাদের 20 একক পণ্য বিক্রি হয়ে যাচ্ছে এই 5 এবং 15 মিলে। তাহলে আমরা দেখো এখানে আসছে 20 একক এবং বিক্রিত পণ্যের ব্যয় আসতেছে 210 টাকা। তাহলে এই 210 টাকা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। এখন দেখো আমাদের বিক্রিত পণ্যের ব্যয় ফিফোতে আসছে 140, লিফোতে আসছে 210। ফিফোতে আসছে কত? 140, লিফোতে আসছে হচ্ছে 110। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়, ব্যয় আমাদের লিফোতে বেশি দেখাচ্ছে মুদ্রাস্ফীতির সময়, ফিফোতে কম দেখাচ্ছে। এন্ড এটার জন্য আমরা একটা ছক করব। দেখো বলছে পদ্ধতি, ফিফোর ক্ষেত্রে আমাদের কি হয়েছে? মুদ্রাস্ফীতির সময়, এটা কিন্তু মুদ্রাস্ফীতির সময় ফিফোর ক্ষেত্রে বিক্রিত পণ্যের ব্যয় কি হয়েছে? কম হয়েছে, এটা কম হয়েছে, তাহলে আমরা লিখবো কম, বিক্রিত পণ্যের ব্যয় কম। লিফোর ক্ষেত্রে কি হয়েছে? বিক্রিত পণ্যের ব্যয় বেশি হয়েছে। কি হয়েছে? বেশি হয়েছে। এখন দেখো যেটার বিক্রিত পণ্যের ব্যয় কম হবে সেটার মোট ব্যয় কম হবে। ব্যয় যদি কম হয় তাহলে লাভ কি হবে? বেশি হবে। লাভ কি হবে? বেশি হবে। লাভ বেশি হলে লাভ হচ্ছে মালিকানা সত্ত্বের সাথে যোগ হয়, তাহলে মালিকানা সত্ত্ব বেশি হবে। আয়কর কি হবে? বেশি হবে। লাভ বেশি হলে মালিকানা সত্ত্ব বেশি, আয়করও বেশি হয়। বিক্রিত পণ্যের ব্যয় বেশি হয়েছে হচ্ছে লিফো পদ্ধতিতে, মোট ব্যয় তাহলে বেশি হবে এখানে। নিট লাভ কি হবে? কম হবে। মালিকানা সত্ত্ব কম হবে। আয়কর কি হবে? কম হবে। এখন আমাদের সিদ্ধান্ত কি অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব? সবসময় মনে রাখবা প্রতিষ্ঠান সবসময় চায় তার আয়করটা কম হোক। প্রতিষ্ঠান সবসময় কি চায়, বা ব্যবসায়ী যারা আছে, এক মালিকানা হোক, অংশীদারি হোক, বা হচ্ছে তোমাদের যৌথ মূলধনী হোক, প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা ব্যক্তির ক্ষেত্রে সবাই চায় যে আমার আয়কর ব্যয়টা কম হয়, ইনকাম ট্যাক্সটা কম হোক। তাহলে দেখো যেটার ক্ষেত্রে আমাদের ইনকাম ট্যাক্স কম সেইটা আমরা গ্রহণ করব। তো ইনকাম ট্যাক্স কম কোনটা? ইনকাম ট্যাক্স কম হচ্ছে আমাদের লিফো পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? ইনকাম ট্যাক্স কম হচ্ছে আমাদের লিফো পদ্ধতিতে। দেখো লিফো পদ্ধতিতে আমাদের ইনকাম ট্যাক্স কি কম হচ্ছে, আয়কর কম হচ্ছে। তাহলে আমরা সিদ্ধান্ত নিব লিফো অনুযায়ী, সিদ্ধান্ত নিব হচ্ছে আমাদের আয়কর অনুযায়ী। কোনটি অনুযায়ী সিদ্ধান্ত নিব? আয়কর অনুযায়ী। তাহলে সিদ্ধান্ত হচ্ছে লিফো গ্রহণ করব। কোনটি গ্রহণ করব? লিফো গ্রহণ করব, লিফো গ্রহণ করব। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে তোমাদের অনেক সময় প্রশ্ন আসে না যে মুদ্রাস্ফীতির সময় বা মূল্য বৃদ্ধির সময় কোন পদ্ধতি গ্রহণযোগ্য? তখন তোমরা বইতে দেখবে অ্যান্সার দেওয়া আছে লিফো, কিন্তু কিভাবে যে আসে এটা তোমাদের আর ব্যাখ্যা করে বলে না। তো এই জন্য এই পদ্ধতিটা তোমাদের শিখতে হবে। এই যে বুঝে বুঝে পড়লা, এরপর থেকে দেখবা তোমাদের এমসিকিউতে এই এমসিকিউতে আর কখনোই ভুল হবে না।
এবার দেখো আরেকটা প্রশ্ন আসে তোমাদের মূল্য হ্রাসের সময়। তো সেটার সময় মূল্য হ্রাস যদি হতে থাকে বা মূল্য যদি কমতে থাকে বা মুদ্রা সংকোচন যদি হতে থাকে, সেক্ষেত্রে প্রথম দিকে দেখো দাম বেশি, শেষের দিকে দেখো দাম কম, আস্তে আস্তে কমতেছে 12, 10, 8, 5। তো এটা আমাদের হচ্ছে প্রারম্ভিক, এটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য। এইগুলো হচ্ছে আমাদের ক্রয়, ক্রয়, ক্রয়। ওকে, এরপর দেখো মনে করি ফেব্রুয়ারি মাসে 20 একক পণ্য বিক্রয় করা হয় ফিফো এবং লিফো। আবারও আগের মতো আমরা করব ফিফো এবং লিফোর ক্ষেত্রে। তো ফিফোর ক্ষেত্রে তুমি যদি 20 একক বিক্রি করতে চাও, তাহলে তোমাদের দেখো এই দুইটা বিক্রি করলেই ফিফোতে হয়ে যাচ্ছে, এই দুইটা বিক্রি করলেই তোমাদের ফিফোতে হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি সংখ্যা হচ্ছে 5 এবং একক প্রতি মূল্য হচ্ছে 12 এবং হচ্ছে আমাদের মোট দাম হচ্ছে 60 টাকা 5 এককের জন্য। পরের 15 এককের জন্য আমার দাম হচ্ছে 150 টাকা। কত টাকা দাম হচ্ছে? 10 করে 150 টাকা, 150 টাকা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত আসতেছে? 210 টাকা। তাহলে ফিফোতে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় আসতেছে 210 টাকা ফিফো অনুযায়ী। এটা কি অনুযায়ী? ফিফো। তাহলে ফিফোতে দেখলাম আমরা 210, আমরা এখানে লিখে রাখি ফিফোতে হচ্ছে 210 টাকা ব্যয়, 210 টাকা কি বিক্রিত পণ্যের ব্যয়। লিফোতে আমরা করি, লিফোতে দেখো কি হচ্ছে, লিফোর ক্ষেত্রে আমরা কি করব, এইখান থেকে 10 একক দিব, এখান থেকে 5, 15 এবং এখান থেকে 5 দিব, এখান থেকে কত দিব? 5। এই তিনটা মিলে আমাদের হবে হচ্ছে লিফো। তাহলে লিফোর ক্ষেত্রে দেখো দাম হচ্ছে আমাদের সংখ্যা হচ্ছে 10 গুণ 5, 10 গুণ 5 তাহলে তো 50। এরপরে দেখো 5 গুণ 8 তাহলে 40 এবং দেখো 15 গুণ 10, 15 তো দেওয়া যাবে না, 5 একক নিব আমরা। তাহলে 5 গুণ আমাদের কত? 5 গুণ হচ্ছে 10, 5 গুণ 10 তাহলে 50। তাহলে দেখো 140 টাকা আসতেছে। কত আসতেছে? 140 টাকা, 140 টাকা আসতেছে আমাদের খেয়ে লিফোতে। তাহলে এই ক্ষেত্রে দেখো ব্যয় কম হচ্ছে লিফোতে, ব্যয় কম হচ্ছে কোথায়? ব্যয় কম হচ্ছে আমাদের, ব্যয় কম হচ্ছে লিফোতে আর বেশি হচ্ছে ফিফোতে। বেশি হচ্ছে কোথায়? ফিফোতে। এখন এটা হচ্ছে মূল্য বৃদ্ধি, এটা হচ্ছে আমাদের মূল্য বৃদ্ধি হবে না, মূল্য হ্রাস। কি হবে? টাইপ 1 লেখা হয়ে গেছে এখানে, আবার এটা হবে টাইপ 2, টাইপ 2 মূল্য হ্রাস, মূল্য হ্রাস। ওকে, এরপরে দেখো মূল্য হ্রাস। ওকে, তো আমাদের এখন পদ্ধতি লিখতে হবে এখানে ফিফো, লিফো। দেখো ফিফোতে বিক্রিত পণ্যের ব্যয় কি হয়েছে? বেশি হয়েছে, তাহলে আমরা লিখবো বেশি, বিক্রিত পণ্যের ব্যয় বেশি। লিফোতে হয়েছে কম, তাহলে লিফোতে লিখবো কম। এখন যেটার বিক্রিত পণ্যের ব্যয় বেশি সেটার মোট ব্যয় বেশি, নিট লাভ কম, মালিকানা সত্ত্ব কম, আয়কর কম। এরপর দেখো লিফোতে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কম হয়েছে, মোট ব্যয় কম হবে, মোট ব্যয় কম হলে লাভ বেশি হবে, মালিকানা সত্ত্ব বেশি হবে এবং আয়কর কি হবে? বেশি হবে। আমরা সিদ্ধান্ত নেব কিসের উপরে? আয়করের উপর। তাহলে আয়কর কম কোনটাতে? ফিফোতে। তাহলে মূল্য হ্রাস, মূল্য হ্রাসের সময়, মূল্য সংকোচনের সময়, মূল্য হ্রাসের সময় আমাদের কোন পদ্ধতি গ্রহণযোগ্য? আমাদের ফিফো পদ্ধতি বেশি গ্রহণযোগ্য, ফিফো পদ্ধতি গ্রহণযোগ্য, গ্রহণীয়, গ্রহণীয়। ওকে, তাহলে তোমাদের এমসিকিউতে যদি কখনো প্রশ্ন আসে মূল্য হ্রাসের সময় কোনটা আমরা নিব, আয়কর অনুযায়ী আমরা ফিফো গ্রহণ করব এবং হচ্ছে আমরা মূল্য স্ফীতির সময় আমরা হচ্ছে লিফো গ্রহণ করব। এই প্রশ্নে আর কখনো ভুল হবে না আশা করি। তো এই ছিল আমাদের মূল্যের বিষয় সংক্রান্ত বিষয়। তো এই অধ্যায়ের আলোচনা আমাদের শেষ হয়েছে, সবগুলো টপিক আমি তোমাদেরকে কভার করে দেওয়ার চেষ্টা করেছি। এই মুহূর্তে আমরা আমাদের যে মজুদ পণ্যের হিসাব রক্ষণ রয়েছে সেটি সম্পর্কে 20টি এমসিকিউ সলভ করবো, অর্থাৎ এই অধ্যায়ের 20টা এমসিকিউ আমরা সলভ করবো। বলছে নিত্য মজুদ ব্যবস্থায় কখন সমাপনী মজুদ মূল্যায়ন করা হয়, কখন সমাপনী মজুদের মূল্যায়ন করা হয়। তাহলে নিত্য মজুদ ব্যবস্থায় কখন সমাপনী মজুদ মূল্যায়ন করা হয়? বলছে 1 মাস পর, 3 মাস পর, হিসাবকাল শেষে, প্রতিদিন। তাহলে নিত্য মানে কি? অবিরত, সবসময় করতে থাকা হয়, অর্থাৎ যতবার ক্রয় বিক্রয় হবে ততবার, তার মানে প্রতিদিন। তার মানে কি? প্রতিদিন। তার মানে হচ্ছে প্রতিদিন হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হচ্ছে প্রতিদিন। ওকে, এরপর দেখো কোন নীতি অনুসারে মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়, কোন নীতি অনুসারে মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়। মনে রাখবা মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়, মজুদ পণ্য একটা চলতি সম্পদ, মজুদ পণ্য একটা কি? চলতি সম্পদ। চলতি সম্পদের মূল্যায়ন করা হয় রক্ষণশীলতা নীতি অনুযায়ী। কোন নীতি অনুযায়ী? চলতি সম্পদ, চলতি সম্পদ করা হয় কোন নীতি অনুযায়ী? মনে রাখবা স্থায়ী সম্পদ করতে হয় ঐতিহাসিক মূল্য নীতি অনুযায়ী, চলতি সম্পদ করতে হয় আমাদের কি অনুযায়ী? রক্ষণশীলতার নীতি অনুযায়ী। চলতি সম্পদ করতে হয় কি অনুযায়ী? রক্ষণশীলতার নীতি অনুযায়ী। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ, অ্যান্সার হচ্ছে ঘ। 3 যাও, এফওবি এর পূর্ণরূপ কি? এফওবি এর পূর্ণরূপ কি? এফওবি এর পূর্ণরূপ হচ্ছে ফ্রি অন বোর্ড, ফ্রি অন বোর্ড। তাহলে খ হচ্ছে অ্যান্সার। 4 আসো, এফওবি ডেস্টিনেশন বলতে কি বোঝায়? এফওবি ডেস্টিনেশন মানে হচ্ছে ওই যে গন্তব্যস্থল, ক্রেতার
নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যাবতীয় ব্যয় হচ্ছে বিক্রেতার, অর্থাৎ পরিবহন ব্যয় বিক্রেতার, রাস্তায় কোনো ক্ষতি হলে সেটাও বিক্রেতার, এবং ওই মজুত পণ্য বিক্রেতার যে মজুত পণ্য আছে তার অন্তর্ভুক্ত। বলছে পণ্যের খরচ বিক্রেতা বহন করবে, ঠিক আছে এই কথাটা, বিক্রেতা বহন করবে, ডেস্টিনেশন মানে। অন্যগুলো পরি পণ্যের খরচ ক্রেতা বহন করার কোনো সুযোগ নেই, পণ্যের বহন খরচ ক্রেতা বা বিক্রেতা বহন করবে, বা বলে কোনো কথা নেই, যে কোনো একজনের বহন করতে হবে। পণ্যের বহন খরচ বীমা কোম্পানি তো বহন করবেই না, তাহলে আমাদের ক হচ্ছে অ্যান্সার, আমাদের অ্যান্সার কি ক। ওকে, এবারে 5 বিন কার্ড সংরক্ষণ করেন কে? বিন কার্ড সংরক্ষণের দায়িত্ব হচ্ছে সবসময় গুদাম রক্ষকের। বিন কার্ড সংরক্ষণের দায়িত্বকার গুদাম রক্ষকের। 6 নিচের কোনটি বিন কার্ডে অন্তর্ভুক্ত হয় না? মনে রাখবা, বিন কার্ডে অন্তর্ভুক্ত থাকে মালের আগমন, নির্গমন এবং কি তারিখ। মালের আগমন, মালের পরিমাণ, নির্গমন তারিখ, মানে মাল মানে আমাদের যে মজুত পণ্য আছে সেটা কত তারিখে গোডাউনে ঢুকছে, কত তারিখে বের হয়েছে, এবং হচ্ছে পরিমাণ কতটুকু, এগুলো থাকে। আগমন, নির্গমন, পরিমাণ। কখনোই মূল্য বা দর থাকে না, কখনোই কোনটা থাকে না? মূল্য বা দর থাকে না। তাহলে বিন কার্ডে কোনটি থাকে না? মালের দর বা মূল্য থাকে না। 27 ক্রয় অধিযাচন পত্র কে প্রস্তুত করেন? ক্রয় অধিযাচন পত্র কে প্রস্তুত করেন? তাহলে ক্রয় অধিযাচন পত্র প্রস্তুত করা হচ্ছে গুদাম রক্ষক, অর্থাৎ কতটুকু ক্রয় করতে হবে। অধিযাচন মানে হচ্ছে চাহিদা পত্র। অধিযাচন মানে কি? চাহিদা পত্র। চাহিদা পত্র কতটুকু কিনতে হবে, কতটুকু কিনতে হবে, কতটুকু কিনতে হবে, কতটুকু কিনতে হবে, কিনতে হবে। এটা হচ্ছে গুদাম রক্ষক তৈরি করেন, যে আমার গোডাউনে কতটুকু মাল আছে এবং কতটুকু চাহিদা আছে, এটা গুদাম রক্ষক হিসাব করে বলেন। ওকে, এবার দেখো, পণ্যের মূল্য ক্রমাগত বৃদ্ধি পেতে থাকলে মজুত পণ্যের হিসাব রক্ষণে কোন পদ্ধতি অধিকতর উপযোগী? তাহলে কোন পদ্ধতি অধিকতর উপযোগী একটু আগে পড়িয়েছি, বা হচ্ছে আমাদের এই ক্লাসের যে আলোচনা ছিল সেখানে তোমাদেরকে খুব বিস্তারিতভাবে আমি দেখিয়েছি। মূল্য বৃদ্ধির সময় আমাদের লিফো লিফো কি করে? বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখায়, বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখায়। ফলশ্রুতিতে আমাদের আয়কর কম হয়, আয়কর কম হয়, এবং আয়কর কম হলে আমরা সেটা গ্রহণ করব। তাহলে আমরা কোন মেথড নিব? শেষে আসলে আগে যায় পদ্ধতি বা লিফো পদ্ধতি। ওকে, 9 পচনশীল পণ্যের ক্ষেত্রে কোন পদ্ধতি মজুত মাল মূল্যায়ন করা যুক্তিযুক্ত? দেখো, যে পণ্য পচে যায় সেটা তো তুমি শেষেরটা যদি আগে বিক্রি করো তাহলে সবচেয়ে ফ্রেশটা আগে বিক্রি করে দিলা, আর যেটা প্রথমে ঢুকছে তোমার গুদামে সেটা তুমি রেখে দিলা, তাহলে ওইটা পচে যাবে। তো এই জন্য পচনশীল দ্রব্যের ক্ষেত্রে আমরা সবসময় ফার্স্ট ইন ফার্স্ট আউট ব্যবহার করবো, অর্থাৎ যেটা তোমার কাছে আগে আসছে সেটা আগে ছেড়ে দিবা বা বিক্রি করবা। তাহলে পচনশীল দ্রব্যের ক্ষেত্রে আমরা সবসময় ফার্স্ট ইন ফার্স্ট আউট ব্যবহার করবো, বা ফিফো ব্যবহার করবো। বা কোনটি ব্যবহার করবো? ফিফো। 10 বাজার মূল্য নিম্নগামী হলে বা পণ্যের দাম কমে গেলে কোন পদ্ধতি অধিক গ্রহণযোগ্য? তাহলে পণ্যের দাম কমতে থাকলে আমাদের ফিফো মেথড হচ্ছে কি দেখায়? বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখায়, বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখায়। ফলশ্রুতিতে কি হয়? আমাদের আয়কর কম হয়, আয়কর কম হয়, এবং আয়কর কম হলে আমরা সেই পদ্ধতির দিকে যাব। তাহলে আয়কর কম হচ্ছে ফিফোতে, তাহলে আমরা নিব হচ্ছে আগে আসলে আগে ছাড়া পদ্ধতি বা ফিফো পদ্ধতি। অ্যান্সার হচ্ছে খ। 11তে আসো, একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের গুদামে 1 জুলাই তারিখে 10 টাকা দরে 100 কেজি দ্রব্য মজুদ ছিল। 15 জুলাই তারিখে 50 কেজি দ্রব্য ইস্যু করা হয় বা বিক্রি করা হয়। 20 জুলাই তারিখে 15 টাকা দরে 150 কেজি দ্রব্য করা হয়। 20 জুলাই তারিখে ফিফো পদ্ধতিতে গুদামে রক্ষিত দ্রব্যের দাম মূল্য কত? তাহলে সমাপনী মজুদের দাম নির্ণয় করতে বলতেছে। তাহলে 1 জুলাই তারিখে বা প্রারম্ভিক ছিল 10 টাকা দরে 100 কেজি, তাহলে 10 টাকা দরে এটা হচ্ছে আমাদের মূল্য, আর এটা হচ্ছে একক, ইকুয়াল টু পোর্ট। তাহলে 10 তারিখে ছিল কত একক? 100 কেজি, তাহলে 1000 টাকা। ওকে, এরপর দেখো 50 কেজি দ্রব্য ইস্যু করা হয়। 50 কেজি দ্রব্য কি করা হয়? ইস্যু করা হয় 15 তারিখে। 15 তারিখে যদি এখান থেকে 50 কেজি বাদ দিই, এখান থেকে যদি 50 কেজি বাদ দিই, বাদ দিয়ে দাও, মূল্য হচ্ছে 10 টাকা দরে 50 কেজি, তাহলে কত হয়? 500 টাকা। এটা বাদ, তাহলে থাকলো হচ্ছে আমাদের 1000 টাকা, 10 টাকা গুণ 50, এটুকু হচ্ছে আমাদের থাকলো, হাতে থাকলো। ওকে, এবার বলছে 20 জুলাই তারিখে 15 টাকা দরে 150 কেজি ক্রয় করা হয়। তাহলে 20 জুলাই তারিখে আবার আমরা 15 টাকা দরে কত কেজি কিনছি? 150 কেজি কিনছি। 15 গুণ 15 হচ্ছে 225, 225 আর 2টা শূন্য, তাহলে 15 গুণ 15 হচ্ছে 225, একটা শূন্য, 2250 হচ্ছে, একটা শূন্য আছে, তাহলে 2250, 2250। তাহলে এই দুইটা যোগ করো, এই দুইটা যোগ করলে আমাদের হচ্ছে 3250 টাকার হচ্ছে পণ্য থাকে। তাহলে 1000, ভুল করলাম কি কোথাও? আমরা একটু দেখি, ক্যালকুলেটারে একটু তোমরা হিসাব করো তো। আমাদের এইখানে আছে হচ্ছে 15 গুণ 150 কিনছি 20 জুলাই তারিখে, 15 গুণ 150, 15 গুণ 150, 15 গুণ 15 মাল্টিপ্লাইড বাই 150 ইকুয়াল টু 2250, 2250। ও, এইখানে ভুল হয়েছে আমাদের,
আমাদের দেখো এইখানে 500 বাদ দেওয়ার পর 500 লিখতে হবে, কত লিখতে হবে 500, এবং এখানে 2250, তাহলে কত হচ্ছে 2750 টাকা। কোথায় কত টাকা 2750 টাকা হচ্ছে আমাদের সমাপনী মজুদ। 2750 টাকা কি আমাদের সমাপনী মজুদ, সমাপনী মজুদ, সমাপনী মজুদ কত 2750, যেটা অপশন ঘতে আছে। কোথায় আছে অপশন ঘতে আছে। তোমরা যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা এইচএসসিতে, সেক্ষেত্রে তোমরা ক্যালকুলেটরে করবা। ওকে, আমি মুখে মুখে করতেছি, একটু সময় লাগতেছে তোমাদের বোঝানোর সুবিধার্থে। আমি যখন নিজে নিজে করতাম ততক্ষণে কিন্তু আমি মনে মনে হিসাব করে ফেলতাম। তোমরা ক্যালকুলেটর দিয়ে খুব দ্রুত এগুলো ক্যালকুলেশন করে ফেলবা, যদি মনে মনে কেউ পারো তাহলে আরও দ্রুত হবে। আচ্ছা, 12তে আসি। প্রারম্ভিক মজুত পণ্য 4 টাকা দরে 600 একক, চলতি মাসে 6 টাকা দরে 400 একক ক্রয় করা হয়, বিক্রয় 800 একক হলে ভারযুক্ত গড় পদ্ধতিতে সমাপনী মজুদের মূল্য নির্ণয় করো। তাহলে একটা ভারযুক্ত গড় পদ্ধতি দিয়েছে, কোন পদ্ধতি ভারযুক্ত গড় পদ্ধতি। তাহলে আমরা প্রারম্ভিক মজুরটা করি, এই যে এখানে লেখো মূল্য, মূল্য গুণ একক ইকুয়াল টু মোট। ওকে, তো দেখো আমাদের প্রারম্ভিক মজুদ ছিল, প্রারম্ভিক মজুদ 4 টাকা দরে, তাহলে মূল্য 4 টাকা 600 একক, তাহলে 4 ছক 2400 টাকা। ওকে, চলতি মাসে 6 টাকা দরে 400 একক ক্রয় করা হয়, তাহলে 400 একক যদি আমরা ক্রয় করি, 400 একক যদি আমরা ক্রয় করি, এখানে লিখি 400 একক, 400 কত একক কত করে 6 টাকা করে, তাহলে 4 ছক 2400। এখন দেখো আমাদের ভারযুক্ত গড় পদ্ধতিতে করলে কি হবে, এই দুটো আমরা যোগ করব 4800 একক কত, একক হচ্ছে আমাদের 1000, তাহলে দাম কত চলে আসে, দাম আসে আমাদের এই 4800 ডিভাইডেড বাই 1000, তার মানে 4.8। ওকে, তাহলে 4.8। এবারে বিক্রয় আমরা আবার করছি, বিক্রয় আবার করে দিয়েছি 800 একক, তাহলে বিক্রয় যদি 800 একক করি, তাহলে এখান থেকে 4.8 টাকা করে আমাদের 800 একক বাদ যাবে, 800 একক কী হবে বাদ যাবে, তাহলে এই অ্যামাউন্টটা আমাদের বাদ, এটা আমাদের বাদ। তাহলে আমরা 4.8 গুণ 800 দিই, 4.8 গুণ 800 ইকুয়াল টু 3840, এই অ্যামাউন্টটা বাদ যাবে। কোথা থেকে যাবে 4800 মাইনাস 3840, তার মানে 960 টাকা থাকে, 960 টাকা থাকে, এখানে 200 একক থাকে, এখানে দাম থাকে 4.8 করি। ওকে, তার মানে 960 টাকা হচ্ছে আমাদের মজুত পণ্য। তাহলে অ্যান্সার হচ্ছে গ। তাহলে ভারযুক্ত গড় পদ্ধতিতে অ্যান্সার কি গ। 13তে আসো। 13তে দেখো একটি পণ্যের বিক্রিত পণ্যের ব্যয় 2000 টাকা এবং সমাপনী মজুদ, এবং সমাপনী মজুদ পণ্যের মূল্য 500 টাকা হলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের একটা সূত্র আছে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সূত্র। দেখো বিক্রিত পণ্যের ব্যয় সূত্র বলো তোমরা, বিক্রিত পণ্যের ব্যয় সমান কি, বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান হচ্ছে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ, মাইনাস কি সমাপনী মজুদ। ওকে, এখন বলো এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের মধ্যে কি আছে। তোমরা বিক্রিত পণ্যের ব্যয় মানে কি জানো, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ। তাহলে এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় মানে এই যে এই অংশটুকু মানে হচ্ছে তোমাদের প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়, এটুকু মানে কি প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়। তাহলে এইটা তোমাদেরকে বের করতে বলছে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় দেখো দেওয়া আছে 2000 টাকা, কত দেওয়া আছে 2000 টাকা। ওকে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দেওয়া নেই, এটা একটা কোশ্চেন মার্ক দাও, মাইনাস দেখো সমাপনী মজুদ দেওয়া আছে 500, তাহলে এই 500 এই পাশে এসে কি হবে যোগ হবে, তাহলে 2000 যোগ 500 ইকুয়াল টু আমাদের কোশ্চেন মার্ক, তাহলে 2500 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার 2500, যেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। 2500 কি আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। ওকে, এরপরে আমরা 14তে যাই। মিস্টার আকাশ 2023 সালের মার্চ 1 তারিখে 200 একক পণ্য 20 টাকা দরে এবং মার্চ 7 তারিখে 300 একক পণ্য 30 টাকা দরে ক্রয় করে, মার্চ 31 তারিখে 250 একক ইস্যু করে। বলছে ভারযুক্ত গড় পদ্ধতিতে একক প্রতি পণ্যের মূল্য কত, একক প্রতি পণ্যের মূল্য কত। তাহলে আমরা দেখি মার্চ 1 তারিখে 20 টাকা দরে, মার্চ 1 তারিখে 20 টাকা মূল্যে কত একক 200 একক, তাহলে 200 একক কিনলাম আমরা, 2 দুগুণী 4 আর 3টা 0, 4000। এবার দেখো মার্চ 7 তারিখে 300 একক পণ্য, 300 একক পণ্য কত একক পণ্য 300 একক পণ্য 30 টাকা দরে, 30 গুণ 300, তাহলে 3 তিরিকে 9 এবং হচ্ছে 3টা 0, 9000 টাকা। এখন আমাদের এই দুইটা যোগ করতে হবে, এই দুইটা যোগ করলে দেখো কত আসছে 13,000 এবং এইখানে হচ্ছে আমরা এককটা যোগ করব, এককটা কত হচ্ছে, এককটা হচ্ছে আমাদের 500 একক, তাহলে 13,000 ডিভাইডেড বাই 500, 13,000 ডিভাইডেড বাই 500 করলে আমরা একক প্রতি মূল্য পাবো। তাহলে একক প্রতি মূল্য আসতেছে আমাদের 26 টাকা, কত আসতেছে 26 টাকা হচ্ছে আমাদের একক প্রতি মূল্য, যেটা আমরা বের করলাম 13,000 ডিভাইডেড বাই 500 দিয়ে। তাহলে গ হচ্ছে আমাদের অ্যান্সার, গ হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার কত গ। 15তে আসো। ফিফো পদ্ধতিতে ইস্যুকৃত পণ্যের মূল্য কত।
এই আগের প্রশ্নেই ফিফো পদ্ধতিতে ইস্যুকৃত মূল্যের পণ্য বের করতে মূল্য বের করতে বলছে, ইস্যুকৃত পণ্যের মূল্য। তাহলে আমরা ইস্যু করছি কত, 250 একক। কত বিক্রি করছি, 250। তাহলে 200 একক আমরা এখান থেকে নিব, 200 একক আমরা নিব এখান থেকে। তাহলে 20 টাকা দরে 200, 20 টাকা দরে কত, 20 গুণ হচ্ছে আমাদের 200, 20 গুণ 200, 20 গুণ 200 হচ্ছে আমাদের 4000 টাকা। কত টাকা, 4000 টাকা। ওকে, এরপরে হচ্ছে 7 তারিখে 300 একক পণ্য 30 টাকা দরে ক্রয় করে এবং 31 তারিখে 250 একক পণ্য ইস্যু করে। তাহলে আমরা 200 একক তো দিয়ে দিয়েছি, আরও 50 নিতে হবে এই 30 টাকা দরে। তাহলে 50 গুণ 50 একক, 50 টাকা মূল্য, আর এই দুইটা হচ্ছে মূল্য। তাহলে 50 গুণ 50, তাহলে কত হয়, দুইটা মিলে হচ্ছে 25 আর দুইটা শূন্য 2500। তাহলে ইস্যুকৃত মূল্যের দাম, পণ্যের দাম হচ্ছে 6500 টাকা, বা বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 6500 টাকা। কত টাকা, 4000 এবং হচ্ছে 2000 আসছে। তো দেখি তো, 200 একক 20 টাকা দরে, 200 একক 20 টাকা দরে 4000 এবং হচ্ছে 30 টাকা দরে, ও আচ্ছা এখানে ভুল লিখছি, 30 হবে, মূল্য হবে কত, 30 গুণ 5, তাহলে 3 5 15, এখানে 1500 টাকা, এখানে 5500 টাকা। তাহলে অ্যান্সার কত হবে, 5500। ওকে, এরপর দেখো মজুত পণ্য মূল্যায়নের বিজ্ঞানসম্মত পদ্ধতি হচ্ছে, দেখো সরল গড় পদ্ধতি আমরা পড়েছিলাম, আমাদের যে ক্লাসের স্লাইড ছিল সেখানে দেখেছি সরল গড় পদ্ধতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের ভারযুক্ত গড় পদ্ধতি, অবিরত হইলে চলমান গড় পদ্ধতি এবং ফিফো লিফো আবার গ্যাপ অনুযায়ী স্বীকৃত হইলেও আইএফআরএস অনুযায়ী স্বীকৃত না। তাহলে আমরা ফিফো বলতে পারি এবং ভারযুক্ত গড় পদ্ধতি বলতে পারি, যে এই দুটো হচ্ছে বিজ্ঞানসম্মত। তাহলে 2 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার, 2 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। সমাপনী মজুত পণ্যের মূল্য বেশি মূল্যায়ন করা হলে, সমাপনী মজুত যদি আমরা বেশি দেখাই তাহলে বিকৃত পণ্যের ব্যয় কম দেখানো হয়। কি কম দেখানো হয়, বিকৃত পণ্যের ব্যয় কম দেখানো হয়, এবং ব্যয় কম দেখানো হলে আমাদের মোট মুনাফা বেশি হয়, নিট মুনাফা বেশি হয় এবং মালিকানা সত্ত্ব বেশি হয়। তো বলছে নিট ক্রয় বৃদ্ধি হয়, সমাপনী মজুত বেশি দেখানো হলে নিট ক্রয় বেশি হয় না, নিট ক্রয় কম হয়। মোট লাভ বৃদ্ধি পায়, বিকৃত পণ্যের ব্যয় হ্রাস পায়। তাহলে 2 ও 3 হচ্ছে আমাদের কারেক্ট, 2 ও 3 আমাদের কারেক্ট। এরপরে পরিবহন সংক্রান্ত শর্ত হলে দেখো এফওবি শিপিং পয়েন্ট এবং ডেস্টিনেশন পয়েন্ট, শিপিং এবং ডেস্টিনেশন পয়েন্ট এফওবি হচ্ছে আমাদের দুইটা পরিবহন সংক্রান্ত শর্ত। আর এটা হচ্ছে বার্তা, এটা হচ্ছে কি বার্তার শর্ত, নগদ বার্তার শর্ত। তাহলে আমাদের এটা বার্তা, পরিবহন সংক্রান্ত নয়। তাহলে 2 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি 2 ও 3। 1900 বিন কার্ডে অন্তর্ভুক্ত থাকে, দেখো মালের পরিমাণ থাকে, মূল্য কখনোই দেওয়া থাকে না, মালের আবর্তন মানে হচ্ছে আগমন এবং নির্গমন, এই দুটাও থাকে। তাহলে 1 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার, 1 ও 3 আমাদের অ্যান্সার। 20 মাল খতিয়ান হিসাব হতে জানা হয়, মাল খতিয়ান হিসাব আমরা লিফো ফিফোতে যেগুলো করি এগুলোকে মূলত মাল খতিয়ান বলা হয়, বা ভারযুক্ত গড় পদ্ধতিও বলতে পারো। এই তিনটা ক্ষেত্রে আমরা হচ্ছে কি করি, মাল খতিয়ান হিসাব প্রস্তুত করি, এবং এই মাল খতিয়ান হিসাবের মাধ্যমে প্রাপ্ত মানে হচ্ছে আমরা ক্রয়ের মাধ্যমে যেগুলো আনি, উদ্বৃত্ত মালেরটাও আমরা বের করি, এবং ইস্যুকৃত বা বিক্রয়ের মাধ্যমেরটাও আমরা কিন্তু দেখাই। তাহলে 1 2 3 হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের 20টি এমসিকিউ, আশা করি তোমাদের এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে যে কনফিউশনগুলো ছিল সেগুলো আমরা টপিক বিশ্লেষণের পাশাপাশি একেবারে ক্লিয়ার করে দিয়েছি। এই অধ্যায় নিয়ে তোমাদের আশা করি আর কোনো সমস্যা থাকবে না এমসিকিউ সমাধানে। এবার যে আমরা তোমাদের জন্য 2টা সৃজনশীল রেখেছি মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির উপর। আমরা মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির উপর 2টা সৃজনশীল সলভ করবো আজকের ক্লাসে। এবং প্রথম সৃজনশীলে কি আছে একটু দেখো, বলছে শুভ গার্মেন্টসের 2020 সালের তথ্যাবলী দিছে, প্রারম্ভিক যে এই তথ্যগুলো দেওয়া আছে, বলছে কাঁচামালের ঘাটতি একক নির্ণয় করো। তো ঘাটতি একক সূত্র হচ্ছে আমাদের প্রারম্ভিক মজুত যোগ ক্রয়। প্রারম্ভিক মজুদের সাথে কি করব, ক্রয়গুলো যোগ করব, আর বিয়োগ করব হচ্ছে আমরা ইস্যু এবং হচ্ছে সমাপনী মজুত। এগুলো কি হয়, এগুলো বিয়োগ, আর যোগ হয় হচ্ছে এগুলো হচ্ছে যোগ হয়। তাহলে ঘাটতি বের করতে গেলে প্রারম্ভিকের সাথে ক্রয় যোগ করতে হয়, ইস্যু এবং সমাপনী মজুত বাদ দিতে হয়। তাহলে আমরা প্রারম্ভিকটা লিখি 500 একক 4 টাকা দরে। তাহলে আমরা প্রারম্ভিক একক কত, আমাদের ঘাটতি একক বের করতে বলছে, মূল্য বের করতে বলে নাই। তাহলে একক আমরা লিখবো হচ্ছে 500 একক। প্রারম্ভিক একক কত, 500 একক। এর সাথে কি কি যোগ করব, ক্রয়। তাহলে ক্রয় দেখো দুইবার আছে, একবার 600 একক, একবার 300 একক। তাহলে 600 যোগ 300, ক্রয় হচ্ছে 600 যোগ 300 একক। 600 যোগ 300 একক ইকুয়াল টু 900 একক। কত একক, 900 একক। তাহলে 900 একক, 9 আর 5 হচ্ছে 1400 একক। ওকে, এটা আমরা যোগ করলাম, বাদ দিব ইস্যু। দেখো ইস্যু করছি আমরা দুইবার, একবার 700 একবার 500। তাহলে 700 যোগ 500, 700 যোগ হচ্ছে 500, তাহলে 1200 হচ্ছে আমরা ইস্যু করছি। এটা আমরা মাইনাস করব, তাহলে দেখো 200 থাকে, 200 বাদ সমাপনী মজুদ, বাদ কি সমাপনী মজুদ হচ্ছে 150 একক, বাদ হচ্ছে আমরা দিব 150 একক, 150 একক। তাহলে এটা বাদ করলে আমরা দেখি ঘাটতি একক আছে আমাদের 50 একক। ঘাটতি একক কত,
50 একক। তাহলে প্রারম্ভিক মজুদের সাথে ক্রয়গুলো যোগ করব, ইস্যুগুলো এবং সমাপনী মজুদ বাদ দিলে আমরা ঘাটতি একক পাই। তাহলে ঘাটতির পরিমাণ 50 একক। তো সৃজনশীল 1-এর ক আমরা সলভ করলাম, ঘাটতি একক আমাদের বের হয়েছে। এবার আমরা সৃজনশীল 1-এর খতে যাব। তো খতে বলতেছে যে তোমাদেরকে খ নঙে দেখো কি বলতেছে, খতে বলতেছে যে 1, 9, 15, 22 ও 28 তারিখের তথ্য দ্বারা ফিফো পদ্ধতিতে, কোন পদ্ধতিতে? ফিফো পদ্ধতিতে করতে বলেছে আমাদেরকে। ফিফো পদ্ধতিতে মজুদ মালের মূল্য নির্ণয় করতে বলেছে। কি বের করতে বলেছে? মজুদ মালের মূল্য নির্ণয় করতে বলেছে তোমাদেরকে, মজুদ মালের মূল্য নির্ণয় করতে বলেছে। ওকে, তো ফিফো পদ্ধতিতে আমরা করব। তাহলে কত তারিখ? 1, 9, 15, 22 ও 28, তাহলে এই পর্যন্ত এগুলো দিয়ে আমরা একটা ফিফো পদ্ধতিতে করব। ওকে, তো ফিফো পদ্ধতিতে করতে গেলে আমাদের কি লাগবে? আমাদের শুরু করতে হবে প্রারম্ভিক জের 500 একক দিয়ে। তো আমরা একটা মাল খতিয়ান হিসাবের ছক তোমাদের জন্য কেটেছি, যেখানে আমরা প্রারম্ভিক মজুদ দিয়ে করব। যেখানে আমাদের কি ছিল? উদ্বৃত্ত ছিল হচ্ছে 500 টাকা, 500 একক 4 টাকা করে। 500 একক কত করে? 4 টাকা করে। 500 একক 4 টাকা করে। 500 একক দর ছিল 4 টাকা করে, তাহলে 2000 টাকা। কত টাকা? 2000 টাকা। তো এটার উদ্বৃত্ত, আমাদের যে উদ্বৃত্ত যেটা হয়েছে সেটা আমাদের রাখতে হবে এখানে। তো আমরা উদ্বৃত্ত দেখো এখানে যদি আমরা বের করতে চাই, তাহলে 500 একক 4 টাকা দরে 2000 টাকা, এটাই আমাদের উদ্বৃত্ত। ক্রয়তে যাব আমরা, ক্রয় করেছি কত টাকা দেখো, ক্রয় করেছি 600 একক 5 টাকা দরে। 600 একক 5 টাকা দরে, তাহলে ক্রয় করেছি আমরা 600 একক 5 টাকা দরে। মোট কত টাকা আসে? 600 একক 5 টাকা দরে 5 6 30, তাহলে 3000 টাকা। কত টাকা? 3000 টাকা। তাহলে আমাদের উদ্বৃত্ত কত আসে? এই দুইটা অ্যামাউন্ট আমরা নামাবো। এটা যদি নামিয়ে ফেলি, 500 একক 4 টাকা দরে 2000 টাকা, এবং এই 600 নিচের দিয়ে দিব আমরা 600 গুণ 5 3000 টাকা। তাহলে এইটুকু হচ্ছে আমাদের উদ্বৃত্ত 9 তারিখ পর্যন্ত। 15 তারিখে যাব। 15 তারিখে ইস্যু করা হয়েছে। কি করা হয়েছে? ইস্যু। দেখো ইস্যু করা হয়েছে 700 একক। কত একক? 700 একক। তাহলে 700 একক যদি আমরা ইস্যু করতে চাই, আমরা যদি 700 একক ইস্যু করতে চাই, তাহলে আমাদেরকে 500 একক দিতে হবে প্রথমটি থেকে। প্রথমটি থেকে কত দিব আমরা? 500 একক দিয়ে দিব। 500 একক দিয়ে দিব প্রথমটি থেকে 4 টাকা দরে, যেটার দাম হচ্ছে 2000 টাকা। পাশাপাশি আমাদেরকে আরও 200 একক দিতে হবে, সেটা দিতে হবে পরবর্তী এখান থেকে। তাহলে এখান থেকে আরও 200 একক আমরা দিয়ে দিলাম 5 টাকা দরে। কত টাকা দরে? 5 টাকা। তাহলে 5 গুণ 10 1000 টাকা। 5 টাকা দরে আরো 200 একক দিয়ে দিলাম 1000 টাকা। ওকে, তাহলে আমাদের এই জিনিসটা, এইটা আমাদের শেষ। এখন দেখো উদ্বৃত্ত আছে কতটুকু? উদ্বৃত্ত যদি এই 600 একক থেকে যদি 200 দিয়ে দিই, 400 একক থাকে 5 টাকা দরে, যেটার ভ্যালু আসে আমাদের কত? ভ্যালু আসে হচ্ছে আমাদের 4 5 20, তাহলে 2000 টাকা। কত টাকা আসে? 2000 টাকা। ওকে, এরপরে ক্রয়ে যদি যাই আমরা, 22 তারিখে আবার দেখতে পাচ্ছি ক্রয় আছে কত? 300 একক 6 টাকা দরে। 300 একক 6 টাকা দরে ক্রয় করেছি। 300 একক কত টাকা দরে? 6 টাকা দরে। তাহলে আমাদের দেখো এইটুকু উদ্বৃত্ত আছে, ওইটা আমরা নামালাম 405 2000। পাশাপাশি যতটুকু কিনলাম 3 6 কত? 18 আর 2টা শূন্য, তাহলে 1800 টাকার কিনেছি। তাহলে 306 এখানে হচ্ছে 1800। ওকে, এরপরে দেখো 28 তারিখে ইস্যু করা হয়েছে। 28 তারিখে কি করা হয়েছে? ইস্যু করা হয়েছে 500 একক। তাহলে 500 একক যদি আমরা বিক্রি করতে চাই, তাহলে এখানে তো আমার 500 একক নাই, এই 400 একক দিয়ে দিতে হবে, এবং এইখান থেকে আমাদের কত দিতে হবে? 100 একক দিতে হবে। ওকে, তাহলে আমরা লিখি ইস্যুতে, যে লিখি আমাদের ইস্যুর ঘর হচ্ছে এইটা। তাহলে এখানে দিব 400 গুণ 5 ইকুয়াল টু 2000। পাশাপাশি এখান থেকে 100 দিতে হবে, তাহলে 100 গুণ 6, 100 গুণ 6, তাহলে কত হয়? 600 টাকা। ওকে, তাহলে আমাদের এইটা পুরোপুরি ভ্যানিশ হয়ে গেল। এখান থেকে আর 200 একক আমাদের হাতে থাকলো। আমাদের হাতে থাকলো কত? 200 একক 6 টাকা করে। 200 একক 6 টাকা করে 1800 টাকা। কত টাকা? 1800 টাকা। তাহলে দেখো আমাদের যে সমাপনী মজুদ রয়েছে সেটা কিন্তু এই উদ্বৃত্তটাই। তাহলে আমরা বলতে পারি সমাপনী উদ্বৃত্তের জের হচ্ছে 200 একক 6 টাকা করে 1800 টাকা। এইটাই হচ্ছে আমাদের সমাপনী উদ্বৃত্তের জের। তাহলে সমাপনী উদ্বৃত্ত কত? সমাপনী উদ্বৃত্ত হচ্ছে 1800 টাকা। সমাপনী জের হচ্ছে 1800। সমাপনী জের কত? 1800। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 1-এর গয়ের রিকোয়ারমেন্টে দেখি কি বলেছে। 1, 9, 15 ও 22 তারিখের তথ্য দ্বারা একটা ভারযুক্ত গড় পদ্ধতিতে আমাদেরকে মজুদ মাল হিসাব করতে বলেছে। তো আমরা কত থেকে করব? 1, 9, 15, 22। 1, 9, 15 থেকে 22। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা প্রারম্ভিক মজুদ দিয়ে শুরু করব, যেখানে 500 একক 4 টাকা দরে ক্রয় করা হয়েছে, বা প্রারম্ভিক মজুদ আমাদের ছিল 500 একক 4 টাকা দরে। 500 একক কত টাকা দরে? 4 টাকা দরে। তাহলে আমরা উদ্বৃত্তর ঘরে লিখব 500 একক 4 টাকা দরে, মোট হয় কত? 2000 টাকা। ওকে, এরপরে দেখো আমরা 9 তারিখে কি ঘটেছে। 9 তারিখে আমাদের ক্রয় 600 টাকা, প্রতি একক 5 টাকা করে। ক্রয় কত? 600 টাকা, প্রতি একক 5 টাকা ধরে। ক্রয় 600 টাকা, ক্রয় আমরা লিখছি 600 টাকা। ক্রয় হচ্ছে 600 একক, প্রতি একক 5 টাকা দরে। তাহলে 600 একক 5 টাকা দরে হলে হচ্ছে আমাদের 3000 টাকা।
কত টাকা? 3000 টাকা। এখন উদ্বৃত্তর ক্ষেত্রে আমরা এই দুইটার গড় করব, যেহেতু ভারযুক্ত গড় পদ্ধতিতে আমরা করছি। তাহলে দেখো অ্যামাউন্ট দুইটা যোগ করব, অ্যামাউন্ট দুইটা যোগ করলে কত হচ্ছে আমাদের? 5000 টাকা। কত আসছে? 5000 টাকা। ওকে, একক দুইটা যোগ করো 1100 টাকা। একক দুইটা যোগ করলে কত হয়? 1100 একক। এখন 5000 থেকে তুমি 5000কে যদি ডিভাইড করো 1100 একক দিয়ে, তাহলে যেই ভ্যালুটা পাবা ওইটা আমাদের ভারযুক্ত গড় পদ্ধতিতে মালের মূল্য আসবে। তাহলে 5000 ডিভাইডেড বাই 1100, 5000 ডিভাইডেড বাই 1100, তাহলে 4.55 লিখতে পারো, 4.55। ওকে, এরপরে আমরা 15 তারিখে ইস্যু করেছি কত একক? দেখো 15 তারিখে ইস্যু করেছি 700 একক। তো 700 একক আমরা যে ভারযুক্ত গড় পদ্ধতিতে যে মূল্যটা আসছে এই দামে আমরা সেল করব। কত একক? 700 একক। তাহলে আমরা লিখব 700 একক ইস্যুর ঘরে, 700 একক, দর কত? 4.55। এখন মূল্যটা কত আসে দেখো, 4.55 গুণ 4.55 গুণ 700 একক, তাহলে আমাদের ভ্যালু আসতেছে 3185, 3185 টাকা। ওকে, 3185 টাকা। এখন আমাদের 1100 থেকে 700 যদি আমরা মাইনাস করি তাহলে 400 একক থাকে, 4.55 ভ্যালু থাকবে। এবং এই 4.55 ভ্যালু দিয়ে যদি আমরা 400 একক গুণ করি বা এই 3185 ভাগ দিই 4.55 গুণ 400 একক, তাহলে আমাদের 1820 টাকা। কত টাকা? 1820 টাকা। ওকে, আরও একটা ডেট বাকি আছে আমাদের 22 তারিখ। 22 তারিখে কি হচ্ছে দেখো, 22 তারিখে বলছে 300 একক প্রতি একক 6 টাকা দরে ক্রয় করা হয়েছে। 300 একক প্রতি একক 6 টাকা দরে ক্রয় করা হয়েছে। তাহলে 300 একক 6 টাকা দরে ক্রয়, তাহলে 1800 টাকা মোট মূল্য আসে। এখন আমরা উদ্বৃত্ত নির্ণয়ের ক্ষেত্রে কি করব, এই 1800 এবং এই 1800 3620 টাকা আমরা মোটের ঘরে যোগ করলাম। পাশাপাশি আমাদের একক আসতেছে 700 এবং আগে ছিল 400 এবং এই 300, তাহলে দুইটা মিলে হচ্ছে 700। এখন আমরা মূল্যটা বের করব এই যে 3620 ডিভাইডেড বাই আমাদের একক আছে 700 এটা দিয়ে। তাহলে 3620 ডিভাইডেড বাই 700 বা 700, তাহলে 3620 ডিভাইডেড বাই 700, তাহলে 5.17 হচ্ছে আমাদের মজুদ মালের মূল্য। এখন সমাপনী মজুদটাকে আমরা এইখানেই দাগ দিয়ে আবার করে দিতে পারি 3620, তাহলে এটা হচ্ছে আমাদের সমাপনী মজুদ মূল্য। তাহলে আমাদের সমাপনী মজুদ এককের পরিমাণ 700 একক এবং দাম হচ্ছে 3620। তো এই ছিল আমাদের গয়ের রিকোয়ারমেন্ট। আমরা সৃজনশীল 2-এ যাব। সৃজনশীল 2-এ আমরা তোমাদের জন্য আরও একটি সৃজনশীল রেখেছি। তো এক্ষেত্রে বলছে যে আমাদের পদ্মা লিমিটেডের কয়েকটি লেনদেন দেওয়া আছে 1 থেকে 31 তারিখ পর্যন্ত। প্রথমে বলছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করতে বলেছে। কি বলেছে? বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ কত। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়। তাহলে আমরা প্রারম্ভিক মজুদ আমরা একটু দেখি। প্রারম্ভিক মজুদ আছে 1400 একক প্রতি একক 5 টাকা দরে। তাহলে আমরা লিখবো প্রারম্ভিক মজুদ কত? প্রারম্ভিক মজুদ হচ্ছে আমাদের প্রারম্ভিক মজুদ, এইখানে একটু লিখে নাও তোমরা, হচ্ছে এখানে লেখো টাকার পরিমাণ টাকা এবং মোট টাকা, এখানে লিখতে পারো মোট টাকা। ওকে, মোট টাকা। তাহলে দেখো প্রারম্ভিক মজুদ আমাদের কত? প্রারম্ভিক মজুদ 1400 গুণ 5, 1400 গুণ 5, 1400 গুণ 5, তাহলে 1400 গুণ 5 তোমরা দিবা হচ্ছে 1400 মাল্টিপ্লাইড বাই 5। তাহলে তোমরা একটু ক্যালকুলেটারে করো, 1400 গুণ 5 7000 টাকা, 1400 গুণ 5 হচ্ছে আমাদের 7000 টাকা। এরপর প্রারম্ভিক মজুদ গেল। প্রারম্ভিক মজুদের সাথে আমাদের কি কি যোগ করতে হবে? ক্রয়গুলো যোগ করতে হবে। তাহলে যোগ ক্রয়। তাহলে ক্রয় প্রথমে কত তারিখে আছে একটু দেখো। ক্রয় আছে 7 তারিখে, একটা আছে 2000 একক এবং আরেকটা আছে 25 তারিখে। তাহলে 7 তারিখে আমরা পাচ্ছি 2000 একক 6 টাকা দরে। 2000 একক কত দরে? 6 টাকা দরে। তাহলে 2000 গুণ 6, 2000 গুণ 6, তাহলে 2000 গুণ 6 হলে আমাদের কত আসতেছে? 12000। 2000 গুণ 6 হচ্ছে আমাদের 12000। ওকে, এরপর আরও একটা ক্রয় আছে আমাদের কত তারিখে? 25 তারিখে। 800 গুণ 5.5, ক্রয় 800 মাল্টিপ্লাইড বাই 5.5, তাহলে 800 গুণ 5.5, 800 গুণ 5.5, 800 গুণ 5.5, তাহলে 4400, 4400। তাহলে এই তিনটা যোগ করলে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় চলে আসবে। তাহলে 12 যোগ 7 যোগ 4400 যোগ 4400, তাহলে আমাদের 23400 টাকা হচ্ছে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হচ্ছে আমাদের 23400। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তো এটা ছিল আমাদের কয়ের রিকোয়ারমেন্ট। আমরা যদি খতে যাই, খয়ের ক্ষেত্রে বলা হচ্ছে 1, 7, 11 ও 24, 1, 7, 11 এবং 24 তারিখের লেনদেন দিয়ে ফিফো পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? ফিফো। তাহলে আমরা 1 দিয়ে শুরু করি, 1400 গুণ 5, আমরা 1 দিয়ে শুরু করি, 1400 গুণ 5, 1400 গুণ 5 ইকুয়াল টু 7000 একক,
7,000 একক, 7,000 টাকা, মোট মূল্য আসে 7,000 টাকা। এরপরে 7 তারিখে ক্রয় হয়েছে 2,000 একক 6 টাকা দরে। 2,000 একক কত দরে? 2,000 একক 6 টাকা দরে, তাহলে 12,000 টাকা আসতেছে। এটা আমরা এখানেও নিয়ে যাব, তাহলে এইটা আমরা নামাই 1405 7,000। পাশাপাশি আমরা এটা নিচে দিই 2,000 গুণ 6 ইকুয়াল টু 12,000। ওকে, এরপরে ইস্যু 11 তারিখে আমরা যাই। 11 তারিখে বলছে ইস্যু 24 একক, যেহেতু ফিফো পদ্ধতিতে আমাদের 24 একক ইস্যু করতে হবে, তাহলে আমরা এইখান থেকে দিয়ে দিব 1400 একক। 1400 একক দিয়ে দিব 5 টাকা দরে 7,000 টাকা, এবং আমাদেরকে আরও 1,000 একক দিতে হচ্ছে এইখান থেকে, তাহলে 1,000 একক গুণ 6, তাহলে 6,000 টাকা। কত আসতেছে? 6,000। আচ্ছা, আমাদের এইটা পুরোপুরি যেহেতু বিক্রি করে দিচ্ছি, এই পণ্যটুকু আমাদের পুরোপুরি চলে যাচ্ছে, আমাদের এইখান থেকে আরও 1,000 একক দিতে হচ্ছে, তাহলে আমাদের হাতে থাকতেছে 1,000 একক গুণ 6, অর্থাৎ 6,000 টাকার পণ্য। 6,000 টাকার পণ্য। এরপরে 24-এ আসো। 24 তারিখে বলতেছে ইস্যু আরও 1,000 একক। ইস্যু কত? 1,000 একক। তাহলে ইস্যুর ক্ষেত্রে আমরা লিখবো 1,000। হাতে আছে 6 টাকা দামের পণ্য, তাহলে 6 টাকা গুণ 6,000। তাহলে দেখো আমাদের উদ্বৃত্ত আর থাকে না, উদ্বৃত্ত 0 হয়ে যায়। তাহলে আমাদের সমাপনী মজুত মালের মূল্য এখানে 0 টাকা। এখানে কত? 0 একক 0 টাকা। তাহলে এইটা ছিল আমাদের ক্ষয়ের রিকোয়ারমেন্ট। আমরা গতে চলে যাব। আমরা গয়ের রিকোয়ারমেন্টে বলছে 1, 15, 25 এবং 31 তারিখের লেনদেনগুলোর দ্বারা ভারযুক্ত গড় পদ্ধতিতে একটি মাল খতিয়ান হিসাব প্রস্তুত করো। তাহলে কত 1 তারিখ, 15 তারিখ, 1 তারিখ, 15 তারিখ, 25 এবং 31 তারিখ, 25 এবং 31, 1, 15, 25, 31। তাহলে 1 তারিখে আমাদের 1400 গুণ 5, 1 তারিখে আমাদের প্রারম্ভিক মজুতে লিখতে হবে 1400 গুণ 5, তাহলে আমাদের কত আসতেছে? 7,000। এবার দেখো ইস্যু আছে 15 তারিখে। 15 তারিখে আমাদের ইস্যু করা আছে 400 একক, তাহলে 400 একক এই দামেই আমরা বিক্রি করব। আমরা একটু উদ্বৃত্তটা বের করে রাখি। আমরা ইস্যু করব কত টাকা? 1400। কত টাকা? 1400 টাকার আমাদের পণ্য আছে 1400 এককের, তাহলে আমরা ইস্যু করব 400 একক। কত একক ইস্যু করব? 400 একক। তাহলে 400 একক 5 টাকা দরে বিক্রি করব, 2,000 টাকা। তাহলে আমাদের হাতে থাকলো হচ্ছে 1,000 একক। 1,000 একক পণ্য থাকলো 5 টাকা দরে, যেটার দাম আসে 5,000 টাকা। 5,000 টাকা। এরপরে দেখো আবারও ক্রয় করেছি 25 তারিখে। ক্রয় করেছি কত তারিখে? 25 তারিখে। যদি ক্রয় করে থাকি 800 একক 5.50 টাকা দরে, 800 একক 5.50 টাকা দরে, 800 একক 5.50 টাকা দরে, তাহলে 800 গুণ 5.50 আমাদেরকে দিতে হবে। 800 মাল্টিপ্লাইড বাই 5.5 ইকুয়াল টু 4,400 টাকা। 4,400 টাকা। তাহলে উদ্বৃত্ত নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব? এই 5,000 এবং এই 4,000, এই দুইটা 4,400 যোগ করব, তাহলে 9,400 আমাদের মোট কলামে আসবে, এবং পাশাপাশি দুইটা এককও আমাদেরকে যোগ করতে হবে। তাহলে আমাদের আগে হাতে ছিল 1,000 একক, এই 800 একক, এই দুইটা মিলে আমাদের 1,800 একক আসতেছে। এখন 9,400কে আমরা যদি 1800 দিয়ে ভাগ করি, তো আমাদের মজুত মালের মূল্য আসতেছে 5.22 ভারযুক্ত গড় পদ্ধতিতে। এখন আমাদের ফেরত আছে, পণ্য ফেরত আছে 31 তারিখে। দেখো পণ্য ফেরত আছে 25 তারিখে ক্রয়কৃত পণ্যের 1/4 সরবরাহকারীকে ফেরত দেওয়া হলো। 25 তারিখে ক্রয়কৃত পণ্যের 1/4 অংশ। তাহলে 25 তারিখে আমরা কত করে ক্রয় করছিলাম? 25 তারিখে হচ্ছে আমরা 800 একক ক্রয় করছিলাম 5.50। তাহলে সে তো ফেরত নেবে অবশ্যই 5.50 টাকা দরে। তাহলে সে ফেরত নেবে কত টাকা দরে? 5.50 টাকা দরে 1/4 অংশ। তাহলে 1/4 অংশ আমাদের হচ্ছে 1/4 অংশ ফেরত দিতে হবে। 1/4 অংশ আমরা কিভাবে ফেরত দিতে পারি? এই 800 টাকার 1/4 অংশ আসে আমাদের 200 একক, এবং হচ্ছে 5.50 টাকায় যে সরবরাহকারী আছে সে ফেরত নেবে। তাহলে এটার ভ্যালু কত আসে তোমরা দেখো, 200 গুণ 5.5, 200 গুণ 5.5, তাহলে 1,100 টাকা। 1,100 টাকা। এখন এই 1,100 টাকা তো আমাদের বিয়োগ হবে, তাই তো? তাহলে 9,400 থেকে যদি আমরা 1,100 বাদ দিই, তাহলে 8,300 কত আসে? 8,300। এবং এইখানে দেখো 1,800 থেকে আমাদের 200 একক পণ্য চলে গেল, তাহলে 1,600 একক থাকে। তাহলে এখন আমাদের ভারযুক্ত গড় পদ্ধতিতে মালের মূল্য কত আসতেছে? 8,300 ডিভাইডেড বাই 1,600, 8,300 ডিভাইডেড বাই 1,600, তাহলে 5.18 বা 19 টাকা। তাহলে আমরা সমাপনী মজুত মালের মূল্য কত বলতে পারি? 8,300 টাকা মোট, এবং পাশাপাশি হচ্ছে আমাদের একক হচ্ছে 1,600 একক। এইটাই হচ্ছে আমাদের মাল খতিয়ান প্রস্তুতের সারমর্ম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ ধরে আমাদের ক্লাসটি দেখছিলে, তোমাদের যারা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি করেছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি তোমরা সবাই ঠিকমতো পড়াশোনা করো। এই অধ্যায় সংশ্লিষ্ট আশা করি এই অধ্যায়ের যাবতীয় বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে এর মধ্যে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।